যারা জয়েন করছেন তাদেরকে আবার ধন্যবাদ। আমরা জাস্ট 2 মিনিট পরে ইনশাল্লাহ শুরু করব। 5:05 ইনশাল্লাহ শুরু করবেন। হাসিবুল সাহেব শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে পাচ্ছি। জি, আমরা 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 কি শুরু করতে পারি। শুরু করবো আমরা? জি স্যার, শুরু করতে পারি আমরা। ওকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আহ, আজকের আমাদের সেমিনারের মূল টপিক হচ্ছে হায়ার স্টাডি ইন মালয়েশিয়া, এ পাথওয়ে টু অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউএসএ, কানাডা এবং ইউকে। সেমিনারে যারা জয়েন করছেন অনলাইনে বিভিন্ন দেশ থেকে, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, বাংলাদেশ এবং পৃথিবীর অন্যান্য দেশ থেকে, ফিনল্যান্ড থেকেও যারা জয়েন করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। অস্ট্রেলিয়া থেকে আপনাদেরকে জানাচ্ছি গুড নাইট। আমাদের এখন 9:05 বাজে, 9:06, বাংলাদেশে 5:05 এবং মালয়েশিয়াতে এখন 7:05 বাজে মেবি। তো আমরা যে যেখানে আছি, আমার মনে হয় আল্লাহর রহমতে আমরা ভালোই আছি। হুম। আজকে আমরা খুবই সংক্ষেপে আপনাদেরকে যে ব্যাপারটা নিয়ে আমরা এতদিন বলছিলাম ফেসবুকে, যে হায়ার স্টাডি ইন মালয়েশিয়া বা পাথওয়ে টু অস্ট্রেলিয়ান, ইউকে অর নিউজিল্যান্ড অর কানাডান অর ইউএসএ। তো আমরা এই জিনিসগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ কিভাবে পাথওয়ে গুলো কমপ্লিট করা যায়। প্রথমেই আপনারা যদি হাসিবুল খেয়াল করবেন, যদি কোনো ধরনের ডিস্টার্ব বা না দেখেন বা আমার কথা শোনা না যায়, আমাকে আপনি হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে রাখবেন। জি, ঠিক আছে। আচ্ছা, প্রথমে আমরা সেমিনার শুরু করার আগে আমি আবার একটু নিজের পরিচয় দিয়ে নিই। আমি ওকে, আমি স্লাইডটা একটু বড় করে। ওকে। আমি মোহাম্মদ আলতাফ হোসাইন। আমি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কমপ্লিট করছি বাংলাদেশের আহ, ঢাকা ইউনিভার্সিটি টেকনোলজি থেকে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আমি গ্রাজুয়েশন করেছি। এরপর আমি অস্ট্রেলিয়াতে
পিআর নিয়ে অস্ট্রেলিয়াতে চলে আসছি। হ্যাঁ, তো আমি অস্ট্রেলিয়ার সিটিজেন লাস্ট 21 ইয়ার্স। সাথে সাথে আমি আমার ফ্যামিলি এবং এই ওজি ইমেম এডুকেশন কনসালটেন্সি সিইও এর দায়িত্ব পালন করছি। এরপর আমি অস্ট্রেলিয়া গভর্নমেন্টের জাস্টিস অফ পিচ হিসেবে দায়িত্ব পালন করছি। এটা গভর্নমেন্টের একটা লোকাল গভর্নমেন্টের লোকাল এমপির আন্ডারে একটা পোস্ট। এটা হচ্ছে অনারারি পোস্ট, কমিউনিটি লিডার যেটাকে বলা হয়। তো আমাদের দেশে নোটারি করে ওই ধরনের একটা পোস্ট আর কি, এটাকে বলা হচ্ছে জাস্টিস অফ পিচ আন্ডার দ্য অ্যাটর্নি জেনারেল। আমি এই ইন্ডাস্ট্রিতে, এডুকেশন ইন্ডাস্ট্রিতে কাজ করছি লাস্ট 12 ইয়ার্স এবং কোয়ালিফাইড এডুকেশন এজেন্ট কাউন্সিলর হিসেবে আছি এবং এর যেভাবে বলছিলাম এই কোম্পানির সিইও হিসেবে দায়িত্ব পালন করতে এবং আমার অফিস হচ্ছে যে আমি সিডনিতে অফিস করি আর কি, যেটা আমার ব্যাকগ্রাউন্ডে যে অফিসটা দেখতে পাচ্ছেন এটাই আমাদের সিডনির অফিস। এই হচ্ছে আমার সংক্ষিপ্ত পরিচয়। আমরা মূল প্রোগ্রামে যাওয়ার আগে ছোট্ট একটা ভিডিও এখানে দেখে নিই। Malaysia is developing more and more year by year. I think it's for a student, it's very beautiful to be such a progressive country in terms of technologies and all facilities that we get here. The lifestyle in Malaysia, I think it's quite relaxed and nice. First thing is there are lots of activities to do, like hiking, swimming, and also to get to all of these places, it's very easy because there is lots of LRT, KTM, and MRT stations. So when I see all these LRT systems and cashless payment systems here, and there is no distractions in Wi-Fi, it's quite modern country. Coming from Central Asia, it's very important for most of Central Asians, Muslim country as well, Muslims as well. In Malaysia, it's very easy to access to halal food, and then also there are places to pray in the universities, and also mosques are very close. 99% of Muslims they fast here. So I was looking at them. I was like, I'm also Muslim. Why don't I fast with them? So in my second year in Malaysia, I started fasting, and I really liked the experience. We can all gather together at one house, cook together. It made me more closer to my religion as well. ওকে, এখন আমি আমাদের অফিসের সাথে আপনার পরিচয়। এটা হচ্ছে যে আপনার যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সিডনি অফিস। আমাদের সিডনি অফিস হচ্ছে সিডনির ব্যাংকসটাউনে। এটা সিডনির একটি সাবাবের নাম ব্যাংকসটাউন। এই ব্যাংকসটাউনের 84 আমাদের ইউনিট নাম্বার হচ্ছে 845 25 রেস্টুরেন্ট স্ট্রিট ব্যাংকসটাউন সিডনিতে। এই অফিসটা আপনাদেরকে যারা আসবেন সবাইকে দাওয়াত থাকলো। সিডনি অফিসে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাউন্সিল রুম এবং মিটিং রুম সহ এই হচ্ছে আমাদের অফিস। এরপর হচ্ছে আমাদের সিডনি অফিসের বাইরে কিছু বিল্ডিং এর অবস্থান দেখতে পাচ্ছেন। আমাদের কিচেন, মিটিং রুম গুলা এবং সেমিনার রুম গুলাই দেখতে পাচ্ছেন। মোটামুটি বেশ স্পেস, আমরা সেখানে মাঝে মাঝে সেমিনার এবং সিম্পোজিয়াম গুলা করে থাকি আর কি, ফেস টু ফেস। আর এরপর হচ্ছে আমাদের ঢাকা অফিস। এই স্লাইডটা আমি আমাদের হাসিবুল সাহেবকে বলার জন্য বলছি। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আমি মোহাম্মদ হাসিবুল আলম, ওজি ইমেন এডুকেশন কনসালটেন্সির চিফ অপারেটিং অফিসার, ঢাকা অফিস থেকে আপনার সাথে আছি সবার সাথে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি এখন হচ্ছে আমাদের ঢাকা অফিস নিয়ে আপনাদের বলতে যাচ্ছি। এটা হচ্ছে উত্তরা সেক্টর 9 হাউস বিল্ডিং থেকে বাংলাদেশ মেডিকেল থেকে একটু সামনে আমাদের অফিসটা। এটা হাউস 44 সেক্টর 9 সোনারগাঁ জনপদ রোড। আমরা যদি পরবর্তী স্লাইডে যাই, আমাদের অফিসের ইন্টেরিয়র এখানে দেখা যাচ্ছে। আপনারা মালয়েশিয়া বিষয়ে যে কোনো পরামর্শের জন্য আপনারা আমাদের অফিসে আসতে পারেন, ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ সহযোগিতা করবো আপনাদেরকে। আমাদের ঢাকা অফিস টিম দেখা যাচ্ছে এখানে। ইনশাল্লাহ আমরা আপনাদের জন্য সর্বোত্তম সহযোগিতা করবো ইনশাল্লাহ। আচ্ছা, তো আমরা আমাদের সম্পর্কে একটু পরিচয় হলাম। এখন আমরা আসলে মূল কাজে চলে যাচ্ছি। আমাদের আজকের যে সেমিনারের মূল এজেন্ডা, আমরা যে সমস্ত জিনিসগুলো কভার করব। ফার্স্ট অফ অল হচ্ছে আমি হাসিবুলকে বলছি যে সমস্ত চ্যাটে যে সমস্ত কোশ্চেন কিংবা সাজেশন আসতেছে আপনি সেগুলো একটু খেয়াল করেন। আমি রাশেদ সাহেবকে বলবো কাইন্ডলি একটু খেয়াল করেন। হ্যাঁ, আচ্ছা, আমরা আজকে যে সমস্ত জিনিসগুলো আলোচনা করবো, ফার্স্ট অফ অল ইন্ট্রোডাকশন টু মালয়েশিয়া, বেনিফিটস অফ স্টাডিং ইন মালয়েশিয়া, স্টাডি অপশন, পাথওয়েজ, অ্যাপ্লিকেশন প্রসেস এন্ড রিকোয়ারমেন্টস,
student visa procedure, working while study, and finally pathway to study in Australia, New Zealand, USA, Canada, from Malaysia. That's the thing আমরা আজকে আপনাদের সাথে স্লাইডগুলো নিয়ে আলোচনা করব। ফার্স্ট অফ অল ইন্ট্রোডাকশন টু মালয়েশিয়া। মালয়েশিয়া সম্পর্কে আমরা একটু খুব সংক্ষেপে জেনে নেব। মালয়েশিয়ার পপুলেশন হচ্ছে বর্তমানে প্রায় 36, আপনি বলতে পারেন 3 লাখ। আমরা যদি এতে বলি বাংলাদেশের কথায় বলি তাহলে হবে এটা প্রায় 3,60,00,000 থেকে 70 লাখ। বর্তমান 27 আর কি, হ্যাঁ। এর আগে ছিল 25, ছিল 34, এখন প্রায় 3,60,00,000-এর মতো মানুষ সেখানে বাস করে এবং লোকেশন হচ্ছে সাউথ ইস্ট এশিয়া। আর এটার এরিয়া হচ্ছে 330 কিলোমিটার স্কয়ার। ক্যাপিটাল কুয়ালালামপুর। মেজর সিটির মধ্যে আমরা দেখতে পারি পিনাং, কুয়ালালামপুর, মালাক্কা, জোহার বারো, এগুলো হচ্ছে মেজর সিটিগুলো। আর এখানকার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে মূলত ভাষা মালয়েশিয়ান, বাট ওয়াইডলি পিপল সব মালয়েশিয়ান সহ সব পিপল এখানে কথা বলতে পারে ইংলিশে, চাইনিজে এবং তামিলে। ইংলিশ এখানে মোটামুটি সবাই টপ টু বটম সবাই বেশ ভালোভাবে স্বাচ্ছন্দ্যে কথা বলতে পারে। আর এখানকার মালয়েশিয়ার কারেন্সি আমরা জানি রিঙ্গিত। এছাড়া জিডিপি, এডুকেশন সিস্টেম গুলো গ্লোবাল রিকগনিশন কেমন, ডিগ্রি রিকগনাইজ ওয়ার্ল্ড ওয়াইড, অ্যাফোর্ডেবল লিভিং কস্ট এন্ড ডাইভার্স কালচার। এটা তো মোস্ট ইম্পর্টেন্ট থিং। মালয়েশিয়াতে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে এখানে প্রায় পৃথিবীর 150টা দেশের লোক বাস করে। 150টা লোকের মতো দেশের লোক বাস করে এবং সেটা শুধু একটা দুইটা না, শুধুমাত্র ডিপ্লোম্যাটিক না, এখানে তারা কাজ করে, ফ্যামিলি নিয়ে থাকে। মোটামুটি একটা মাল্টি কালচার এখানে গড়ে উঠছে মালয়েশিয়াতে এবং এটা ট্যুরিজম হাব, আপনারা সবাই জানেন। এই হচ্ছে মোটামুটি মালয়েশিয়া সম্পর্কে একটা ধারণা। এখন আমরা যাচ্ছি মালয়েশিয়ার এডুকেশন সিস্টেম সম্পর্কে। আমাদের হাসিবুল সাহেব, আপনি এই স্লাইডটা বলেন। থ্যাংক ইউ স্যার। মালয়েশিয়া সম্বন্ধে যদি আমরা বলি, মালয়েশিয়াতে বর্তমানে হচ্ছে প্রাইমারি স্কুল যেটা হচ্ছে ইয়ার 6 পর্যন্ত হয়, দেন হচ্ছে সেকেন্ডারি স্কুল 7 থেকে ইয়ার 11। আর আমরা মূলত যেই প্রোগ্রামগুলো নিয়ে কাজ করবো এটা হচ্ছে পোস্ট সেকেন্ডারি, যেটা হচ্ছে ফাউন্ডেশন এবং ডিপ্লোমা প্রোগ্রাম, এবং টারশিয়ারি এডুকেশন যেটা হচ্ছে ব্যাচেলার, মাস্টার্স, রিসার্চ, পিএইচডি প্রোগ্রাম। এখন আমরা যে প্রোগ্রামগুলো নিয়ে আমরা কাজ করব মালয়েশিয়াতে, প্রোগ্রামগুলোর একটু এন্ট্রি রিকোয়ারমেন্ট সম্বন্ধে জেনে নেই। ফাউন্ডেশন এবং ডিপ্লোমা যে প্রোগ্রামটা, এটা হচ্ছে এসএসসির পর, মানে ইয়ার 10-এর পরে হচ্ছে আমরা অ্যাপ্লিকেশন করতে পারি। এবং হচ্ছে অনেকগুলো ইউনিভার্সিটি এই ফাউন্ডেশন প্রোগ্রামের জন্য উইদাউট আইএলস রিকোয়ারমেন্ট ছাড়া, মানে কোনো ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ছাড়াও অ্যাকসেপ্ট করে। তার পরবর্তীতে যে প্রোগ্রামটা হচ্ছে ব্যাচেলার প্রোগ্রাম, যেটা হচ্ছে আমরা ইয়ার 12-এর পরে বাংলাদেশ থেকে এইচএসসি কমপ্লিট করার পরে অ্যাপ্লাই করতে পারি। এবং হচ্ছে আহ, এখানে আপনার অ্যাপ্লিকেশনের জন্য মিনিমাম আইএলস রিকোয়ারমেন্ট হচ্ছে আইএলস 5.5, আমরা 5.5 থেকে অ্যাপ্লাই করতে পারি। এছাড়াও দেখা যাচ্ছে যে যাদের হচ্ছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, মানে এমওই সার্টিফিকেট ইংলিশের ছিল, এ লেভেল স্টুডেন্ট, অথবা যদি কেউ ইংলিশ ভার্সন থেকে পড়ে থাকে, তাহলেও আমরা হচ্ছে আইএলস ছাড়াও আমরা অ্যাপ্লিকেশন করতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, তার ইয়েটা চলে গেছে, আমি এটা একটু দেখে আরেকবার শেয়ারটা। আচ্ছা, জি, আমরা কোথায় ছিলাম? এখানে ছিলাম, জি। আচ্ছা, যেটা বললাম, ব্যাচেলার থেকে হচ্ছে আমরা ইয়ার 12 কমপ্লিট করে বা এ লেভেল কমপ্লিট করে ব্যাচেলারের জন্য আমরা অ্যাপ্লাই করতে পারি। আর মিনিমাম 5.5 থাকলে আমরা ব্যাচেলারের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবো। এছাড়াও যারা হচ্ছে এ লেভেল পড়ছে, যারা তো ইংলিশ মিডিয়াম এবং ইংলিশ ভার্সন হলে আমরা এমওয়াই থাকলে, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংলিশ থাকলেও আমরা ব্যাচেলার অ্যাপ্লাই করতে পারি। এছাড়াও দেখা যাচ্ছে যাদের এই দুটোর কোনোটাই নাই, তারা হচ্ছে ইংলিশ কোর্স দিয়ে, ওইখানে ইংলিশ কোর্স করে দেন হচ্ছে একটা আইএলস পরীক্ষা দিয়েও আমরা ব্যাচেলারে ভর্তি করতে পারি ইংলিশ কোর্স প্যাকেজের মাধ্যমে। তারপর যেটা হচ্ছে মাস্টার্স প্রোগ্রাম, বাংলাদেশ থেকে যারা হচ্ছে ব্যাচেলার কমপ্লিট করেছে, বাংলাদেশের এখন ম্যাক্সিমাম ইউনিভার্সিটির হচ্ছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংলিশ থাকে। সো ওই এমওআই সার্টিফিকেট দিয়ে আমরা উইদাউট আইএলস অ্যাপ্লাই করতে পারি মালয়েশিয়ার বেশিরভাগ ইউনিভার্সিটিতে। এবং হচ্ছে নর্মালি যাদের এমওআই নাই, তারা আইএলস 6.6, কিছু কিছু ইউনিভার্সিটি 6.5ও চায়, ওটা দিয়ে আমরা মাস্টার্স অ্যাপ্লাই করতে পারি। এছাড়াও হচ্ছে আমাদের পিএইচডি বা রিসার্চ প্রোগ্রাম আছে, যারা হচ্ছে রিসার্চে যেতে চান তাদের জন্য অপশন আছে, মিনিমাম 6 থাকলে অ্যাপ্লাই করা যায়, অথবা ব্যাচেলার মাস্টার্সে যদি এমওআই থাকে তাহলে আমরা পিএইচডি রিসার্চ অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা, এখন আমরা বলবো হোয়াই স্টাডি ইন মালয়েশিয়া। আমরা মালয়েশিয়া কেন পড়তে যাব? আমাদের আজকের মূল টপিক, আমি আবারও বলছি, আমরা ডাইভার্ট হব কেন আমি মালয়েশিয়াকে ট্রানজিট হিসাবে নেব অস্ট্রেলিয়া এবং ইউকে পড়ার জন্য।
ফার্স্ট অফ অল আমরা মালয়েশিয়া নিয়ে বলছি। এখন আমি কোয়েশ্চেন হচ্ছে হোয়াই স্টাডি ইন মালয়েশিয়া? কেন মালয়েশিয়া পড়তে যাব? মালয়েশিয়া পড়ার জন্য যে সমস্ত কারণগুলো আমরা বলতে পারি, ফার্স্ট অফ অল যেটা ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন। এডুকেশনের দিক দিয়ে যদি আমরা বলি, আসলে এটা পড়াশোনা এখন এটা একটু আমি বলছি না, আপনি যদি ওয়ার্ল্ড র‍্যাংকিং গুলা দেখেন, কিউএস র‍্যাংকিং গুলো ইউনিভার্সিটি গুলা দেখেন, তাহলে আপনি জানতে পারবেন এদের কিউএস র‍্যাংকিং কত হাই রাদার দেন দ্য আওয়ার কান্ট্রি, আওয়ার বাংলাদেশ কান্ট্রি অর এনি আদার কান্ট্রি। লাইক ওয়েস্টার্ন কান্ট্রির মতো অনেকটাই ওদের সাথে তারা কম্পারেবল ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন দিচ্ছে এবং তাদের এডুকেশনটা সব জায়গায় রিকগনাইজড। ওয়ার্ল্ডের এভরি জায়গায় সেম কোয়ালিফাই অ্যাজ ফর এক্সাম্পল আমাদের দেশের ন্যাশনাল ইউনিভার্সিটিতে আপনি ডিগ্রি কমপ্লিট করেন, আই মিন যে ব্যাচেলর কমপ্লিট করেন, আপনি অস্ট্রেলিয়াতে আসেন, আপনাকে ওরা বলবো আপনি অ্যাডভান্স ডিপ্লোমা করছেন, ইকুইভ্যালেন্ট টু অ্যাডভান্স ডিপ্লোমা বা অর ডিপ্লোমা। বাট মালয়েশিয়াতে যদি আপনি ব্যাচেলর করেন, আপনি ওয়ার্ল্ডে যে কোনো জায়গায় যাবেন, আপনাকে বলবেন যে ইয়েস, ইউর কোয়ালিফিকেশন ইজ ইকুইভ্যালেন্ট টু দ্য ব্যাচেলর ডিগ্রি। So that's why it is a world class recognized worldly মানে গ্লোবালি এটা রিকগনাইজ কোয়ালিফিকেশন। আপনি যেই কোয়ালিফিকেশন করেন না কেন, দ্যাটস এ গুড থিং। সেকেন্ড থিং হচ্ছে অ্যাফোর্ডেবল লিভিং। কোয়ালিটি এডুকেশনের সাথে সাথে এখানে একেবারেই অনেকটা ঢাকার মতোই আমাদের লিভিং কস্ট, হ্যাঁ, থাকা খাওয়া এভরিথিং অনেকটা ঢাকার মতোই, প্রায় সিমিলার। এরপর হচ্ছে মাল্টিকালচার। আমি এর আগে যেটা বলছিলাম, প্রায় পৃথিবীর ১৫০টি দেশে মানুষ এখানে বসবাস করে। তো সুতরাং হিউজ পরিমাণ আপনি মাল্টিকালচার একটা এনভায়রনমেন্ট পাবেন সেখানে, এবং সেটা ওয়েলকামিং একটা এনভায়রনমেন্ট পাবেন। দ্যাটস এ গুড থিং। আর এরপর হচ্ছে আপনি যখন স্টাডি করবেন তখন কাজ করতে পারবেন। কাজটা কিভাবে করবেন, কিভাবে প্রসিজার, আমরা নেক্সট স্লাইডগুলোতে আমরা বলব। অনেকেরই ধারণা থাকে যে মালয়েশিয়াতে মনে হয় কাজের পারমিট নেই। আসলে কাজের পারমিট আছে এবং কিভাবে হচ্ছে, সে প্রসিজার কিভাবে হবে সেটা আমরা পরের স্লাইডগুলোতে আরেকটু বিস্তারিত বলব। এরপর হচ্ছে ফোর্থ সেস্টের অপরচুনিটি। অনেক বাংলাদেশি কিংবা অন্যান্য দেশের লোকজন মালয়েশিয়াতে পড়াশোনা করার পরে সেখানেই তারা রিসেন্টলি আপনারা অনেকে জানেন, আমি মালয়েশিয়াতে ছিলাম লাস্ট 1 উইকস। সেখানে দেখলাম অনেকে আমাদের দেশ থেকে যারা পড়াশোনা করছে, অনেকে ইউনিভার্সিটিতে এখন টিচিং করতেছে। ইউনিভার্সিটির টিচার, আই মিন ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার কিংবা এমনি ইঞ্জিনিয়ার, তারা ওখানে পাশ করার পর ওখানে একটা ভালো স্যালারিতে ভালো পজিশন নিয়ে মালয়েশিয়াতে জব করছে। যারা মুভ করেন অন্য কোনো দেশে আরকি, তারা ওখানে থাকতেছে। এরপর স্কলারশিপের এভেইলেবল স্কলারশিপ এবং সেটাও আমরা পরের স্লাইডে বিস্তারিত জানাবো। আমরা এরপরে পাথওয়ে এবং মালয়েশিয়াতে পড়ার অন্যতম একটা কারণ আপনার হচ্ছে আপনি সেখানকার পাথওয়ে করবেন অস্ট্রেলিয়া, ইউএসএ, কানাডা এবং নিউজিল্যান্ড এবং ইউকে তে। পাথওয়ে গুলো কিভাবে করবেন সেটা আমরা আসতেছি একটু পরে। আচ্ছা, হ্যাঁ, হাসিবুল। আচ্ছা, আমরা এখন হচ্ছে মালয়েশিয়াতে অ্যাপ্লিকেশন প্রসেস এবং রিক্রুটমেন্ট গুলো নিয়ে একটু আলোচনা করব। প্রথমে হচ্ছে অ্যাপ্লিকেশন করার জন্য আমাদের একাডেমিক ডকুমেন্টস এবং হচ্ছে আইএলস অথবা এমওআই লাগবে, এবং আমাদের পাসপোর্ট যেটা হচ্ছে মিনিমাম 18 মাসের ভ্যালিডিটি লাগবে পাসপোর্টের। এটা মালয়েশিয়ার গভর্নমেন্টের একটা মিনিমাম রিকোয়ারমেন্ট। সো আমাদের যখন হচ্ছে একাডেমিক আইএলস এবং পাসপোর্ট থাকবে তখনই আমরা অ্যাপ্লিকেশনের জন্য এলিজিবল হব, আমরা অ্যাপ্লিকেশন করতে পারবো। দেন অ্যাপ্লিকেশন সাবমিট করার পর ইউনিভার্সিটি অ্যাসেসমেন্ট করে দেন হচ্ছে অফার লেটার, যেটাকে বলে LOE, লেটার অফ এলিজিবিলিটি। সো এটা যখন ইস্যু করবে তখন হচ্ছে আমরা EMGS পোর্টালে ভিসার জন্য অ্যাপ্লাই করব, যেটাকে বলে ইভাল, ভিসা অ্যাপ্রুভাল লেটারের জন্য। জি, এখানে যে ম্যান্ডেটরি কিছু ডকুমেন্ট আছে এগুলো নিয়ে আমরা আলোচনা করতেছি। যে পাসপোর্ট, যেটা বললাম, পাসপোর্ট, একাডেমিক রেকর্ড, ফটো হচ্ছে EMGS পোর্টালের একটা রিকোয়ারমেন্ট আছে, রিকোয়ারমেন্ট অনুযায়ী হোয়াইট ব্যাকগ্রাউন্ড এবং হচ্ছে 35x45 মিলিমিটার হাইট লেন্থের। আর ইংলিশ প্রফিসিয়েন্সির জন্য হচ্ছে আমরা আইএলস, যেটা আমি একটু আগে আলোচনা করেছিলাম, আইএলস অথবা এমওআই দিয়ে আমরা অ্যাপ্লিকেশন করতে পারি, অথবা যাদের কোনোটাই নাই তারা আমরা ইংলিশ কোর্স প্যাকেজ করেও আমরা করতে পারি। এছাড়াও SOP ফিনান্স, এগুলো হচ্ছে যদি ইউনিভার্সিটি এবং EMGS চায় আমরা প্রোভাইড করব। এছাড়া হচ্ছে হেলথ ডিক্লারেশন ফর্ম আছে একটা, যেটা আমাদের প্রয়োজন, ওইটা আমাদের লাগে ইয়ে করার জন্য, অ্যাপ্লিকেশন করার জন্য। এই কিছু ম্যান্ডেটরি ডকুমেন্ট লাগবে আমাদের অ্যাপ্লিকেশনের জন্য। আমরা এখানে মালয়েশিয়ার কিছু পপুলার ইউনিভার্সিটি দেখতে পাচ্ছি, এবং মালয়েশিয়ার যে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিগুলাই ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে, কিউএস র্যাঙ্কিংয়ে হচ্ছে 200 থেকে 500 600 র্যাঙ্কিং, ভালো ভালো ইউনিভার্সিটি আছে এখানে। এনটি ইউনিভার্সিটি, যেটা গ্লোবাল র্যাঙ্কিং হচ্ছে বর্তমানে 406, টেইলর্স ইউনিভার্সিটি, সানওয়ে ইউনিভার্সিটি, এশিয়া প্যাসিফিক। এখানে হচ্ছে অনেকগুলা অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটি এবং হচ্ছে ইউকে, ইউএসএ ইউনিভার্সিটির ক্যাম্পাসও মালয়েশিয়াতে আছে, যেমন হচ্ছে কার্টিন ইউনিভার্সিটি, মোনাশ ইউনিভার্সিটি, সুইনবার্ন, এগুলো অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটি, ওদের ক্যাম্পাস এখানে আছে। সো এখান থেকে হচ্ছে আপনারা ইউনিভার্সিটিগুলোতে পড়ে সরাসরি হচ্ছে ক্রেডিট ট্রান্সফারের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং দেখা যাচ্ছে
অস্ট্রেলিয়া থেকে প্রায় 3 ভাগ বা 4 ভাগের 1 ভাগ খরচে আপনারা পড়াশোনা করতে পারবেন এখানে ইনশাল্লাহ। হাসিবুল, 4 আমি থেকে একটু 6 লাখ টাকা ইন্টারাপ্ট করি বছরে। আপনাকে। যেখানে যেটা বলা হচ্ছিল সুইনবার্ন ইউনিভার্সিটি মালয়েশিয়া, সুইনবার্ন ইউনিভার্সিটি অস্ট্রেলিয়ার হচ্ছে মেইন ইউনিভার্সিটি এখানকার। আমাদের ভিক্টোরিয়াতে ইউনিভার্সিটিতে মেইন অবস্থান করতেছে, মেলবোর্ন যেটাকে বলি আমরা। তো সেটারই একেবারে সেম ক্যাম্পাসটা হচ্ছে যে জাস্ট মালয়েশিয়াতে আছে। তো সুতরাং হুবহু সেম ডিগ্রি আপনি পাচ্ছেন এখান থেকে, ক্যারি ট্রান্সফারের সুবিধাগুলো পরে আমরা আরো বলবো। মোনাশ ইউনিভার্সিটি অস্ট্রেলিয়ার ওয়ান অফ দ্য মোস্ট গ্রুপ 8 ইউনিভার্সিটি, একটি কার্টিন ইউনিভার্সিটি, খুবই ভালো একটা ইউনিভার্সিটি, যেটা পার্থ অবস্থিত মেইন ক্যাম্পাস। এরকম আছে উলঙ্গ ইউনিভার্সিটি, এখানে আমরা নিয়ে আসি নাই। এই সমস্ত প্রত্যেকটা ইউনিভার্সিটি গুলো, এবং ইউকে ইউএসএ তো আছে, এবং অস্ট্রেলিয়ারও অনেক ইউনিভার্সিটির মেইন ক্যাম্পাস গুলাই মালয়েশিয়াতে আছে আর কি। জি হাসিবুল। আচ্ছা, এখানে হচ্ছে মালয়েশিয়াতে আসলে অনেক ভ্যারাইটি সাবজেক্ট নিয়ে আপনারা পড়াশোনা করতে পারেন, অনেকগুলো ফিল্ড, অলমোস্ট এভরি ফিল্ড নিয়ে ওরা কাজ করতেছে মালয়েশিয়ান ইউনিভার্সিটিগুলো। আপনি বিজনেস বিজনেস ম্যানেজমেন্ট রিলেটেড যে কোর্সগুলো আছে, ব্যাচেলর অফ বিজনেস, মাস্টার অফ বিজনেস, বিজনেস অ্যানালিটিক্স, ইন্টারন্যাশনাল বিজনেস, এগুলোতে অ্যাপ্লাই করতে পারেন। ইনফরমেশন টেকনোলজি ফিল্ডে হচ্ছে ব্যাচেলর অফ কম্পিউটার সায়েন্স, মাস্টার অফ কম্পিউটার সায়েন্স, মাস্টার অফ ইনফরমেশন টেকনোলজি, মাস্টার অফ সাইবার সিকিউরিটি সহ এই রিলেটেড যে কোর্সগুলো আছে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন ইনশাল্লাহ। এছাড়াও ইঞ্জিনিয়ারিংয়ের জন্য হচ্ছে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল সহ যত ধরনের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্স আছে ম্যাক্সিমাম কোর্সে ওরা কভার করতেছে। সো ইনশাল্লাহ যার যে ব্যাকগ্রাউন্ডে হোক না কেন আমরা আপনাদের জন্য রিলেভেন্ট কোর্স দিতে পারবো। মালয়েশিয়ার ব্যাপারটা হচ্ছে আমি অনেকগুলো মালয়েশিয়ান ইউনিভার্সিটিতে রিসেন্টলি ভিজিট করছি, এবং অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটিতে আমি তো প্রায় সময় ভিজিট করে থাকি। সরি, অস্ট্রেলিয়া থেকে মালয়েশিয়ার অনেক ইউনিভার্সিটি অনেকগুলো সাবজেক্ট কিংবা প্রোগ্রাম কভার করে। এক একটা ইউনিভার্সিটিতে প্রায় 100 থেকে 150টা প্রোগ্রাম আছে। খুবই ইম্পর্টেন্ট থিং। হ্যাঁ, এরা যেমন ইনফরমেশন টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে, যদিও অস্ট্রেলিয়ার কিছু ইউনিভার্সিটি এখন শুরু করছে, কিন্তু এরা অনেক আগে থেকে শুরু করছে। একেবারেই আগে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পড়াচ্ছে হচ্ছে কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং এর একটা সাবজেক্টের মতো, বাট এরা আলাদা ডিপার্টমেন্টই শুরু করছে। সুতরাং এই সমস্ত দিক থেকে দেখা যাচ্ছে মেকাট্রনিক্স, হ্যাঁ, এগুলো হচ্ছে মেকানিক্যাল থেকে বেরিয়ে যে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা, মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। তো সুতরাং অনেকগুলো সাবজেক্ট আপনি পাবেন স্পেসিফিকলি যেটা আপনি পড়তে চান, সেই সমস্ত সাবজেক্ট গুলো পড়া এখানে সম্ভব। আচ্ছা, এরপর আমরা মালয়েশিয়া পড়ার জন্য হাসিবুল সাহেব, হ্যাঁ, যে আমরা টিউশন ফি রেঞ্জটা একটু বলে দেন। ফাউন্ডেশন যে প্রোগ্রামটা, যেটা হচ্ছে এসএসসির পরে আপনারা করতে পারবেন, ফাউন্ডেশন প্রোগ্রাম ইউনিভার্সিটি ভেদে 12 থেকে 20,000 রিঙ্গিত, মালয়েশিয়ান রিঙ্গিত। বর্তমানে মালয়েশিয়ান রিঙ্গিত 30 টাকা করে, 30 টাকা সামথিং। এছাড়া হচ্ছে ডিপ্লোমা প্রোগ্রামের জন্য 12 থেকে 25,000 মালয়েশিয়ান রিঙ্গিত, ব্যাচেলার প্রোগ্রামের জন্য 13 থেকে 50,000, মাস্টার্সের জন্য 13 থেকে 50,000, পিএইচডির জন্য 15 থেকে 50,000। আমি যদি বাংলা টাকা কনভার্ট করে বলি, ব্যাচেলার এবং মাস্টার্স প্রোগ্রাম 4 থেকে 6 লাখ টাকায় পড়া পসিবল মালয়েশিয়াতে আফটার স্কলারশিপ। সো অলমোস্ট বাংলাদেশের খরচে আপনি মালয়েশিয়াতে পড়তে পারবেন, এবং অল ক্লাস ইউনিভার্সিটিতে। দ্যাটস দ্য মেইন পয়েন্ট। আমরা যদি বাংলাদেশের নর্থ সাউথ ব্রাক অথবা এই সমস্ত যেগুলো বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটি আমরা ভালো ইউনিভার্সিটি মনে করি, এই সমস্ত ইউনিভার্সিটির টিউশন ফি অলমোস্ট মালয়েশিয়ার এই সমস্ত ইউনিভার্সিটি টিউশন গুলোর মতোই। বাট ওয়ার্ল্ড র্যাঙ্কিং আমরা যেটা বলছিলাম, কিউএস র্যাঙ্কিং, কিন্তু মালয়েশিয়ার এই সমস্ত ইউনিভার্সিটি অনেক উপরে আছে, এবং তাদের এই সার্টিফিকেটটা ওয়ার্ল্ডে রিকগনাইজ। আচ্ছা, এরপর হচ্ছে লিভিং কস্টটা বলে দেন একটু। মালয়েশিয়াতে অন এভারেজ মালয়েশিয়ান গভর্নমেন্ট রুলস অনুযায়ী হচ্ছে 1,000 থেকে 1,500 রিঙ্গিত। বাট বাংলাদেশের স্টুডেন্টরা আছে, ওরা আরো অনেক কম খরচে শেয়ার ইয়েতে 600 থেকে 800 রিঙ্গিতের ভিতরেই মাসে থাকতে পারে। সো এটা হাইয়েস্ট 1,000 থেকে 1,500 রিঙ্গিত, বাংলা টাকায় যদি ধরি আমি 30,000 টাকার মতো মান্থলি হাইয়েস্ট লিভিং কস্ট আসতে পারে। ঢাকাতেও আমাদের প্রায় অলমোস্ট, ঢাকা থেকে একটু বেশি যদিও, বাট অনেক কম কম্পেয়ার টু অস্ট্রেলিয়াম, কানাডার তুলনায় অনেক কম, 3 ভাগের 1 ভাগ বা 4 ভাগের 1 ভাগ। তাহলে আমরা যেটা দেখছি, আমরা 1,000 থেকে 5,000 1,000 থেকে 1,500 মালয়েশিয়ান রিঙ্গিতে আমরা মোটামুটি এই মালয়েশিয়াতে পড়াশোনা 1 মাস চলতে পারি। তো এই পর্যায়ে আমরা আরো আমাদের মূল স্লাইড গুলোতে আমরা যাচ্ছি। তারপর ছোট্ট মাঝে মাঝে আমরা এখন একটু মালয়েশিয়ায় পিএইচডি করছেন, হ্যাঁ,
মালয়েশিয়াতে পিএইচডি করছেন উনি, রাশেদুল সাহেব, উনি আমাদের সাথে জয়েন করছেন। রাশেদ ভাই, আপনাকে এখন আমি ফ্লোর দিচ্ছি। রাশেদ ভাই, আপনি আমাদেরকে বলবেন মালয়েশিয়াতে আপনি পিএইচডি করতেছেন, আপনি কোন সাবজেক্ট পিএইচডি করতেছেন, কোন ইউনিভার্সিটিতে, এবং মালয়েশিয়াতে পিএইচডি করতে গিয়ে বাংলাদেশের স্টুডেন্টের চ্যালেঞ্জ কিংবা কি সুবিধা বা কি অবস্থায় আছেন আপনারা, সে সম্পর্কে আমাদের একটু বলবেন। জি, রাশেদুল ইসলাম, আমাকে শুনতে পাচ্ছেন? মালয়েশিয়া থেকে রাশেদুল ইসলাম, আপনি আনমিউট করে বলেন। উনি তো আনমিউট করতে পারছে না। স্যার ওনাকে কোস্ট করা হয় নাই। না, আচ্ছা, আমি আমি আসতেছি ওনাকে ওনাকে আসসালামু উনি- আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশ্বাস। হ্যাঁ, ভাইয়া আমাকে শোনা যাচ্ছে? জি জি শোনা শোনা যাচ্ছে, যাচ্ছে। আপনার তো দেখা যাচ্ছে না, লাইট কম, বলেন আপনি। হ্যাঁ, হ্যাঁ, আমি একটু বাইরে আছি, এখানে সন্ধ্যা আর কি। হ্যাঁ, বলেন, তো জি বলেন। সাইডে একটু মানে সাউন্ডের কারণে আমি একটু এদিকে সাইডে আসলাম আর কি। হ্যাঁ, একটু অন্ধকার। জি যাই বলেন। হোক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। সবাইকে, আমি মোহাম্মদ রাশিদুল ইসলাম, রাশেদ। আমি মালয়েশিয়া আছি, কুয়ালালামপুর ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি, ক্লাস সংক্ষেপে আর কি। আমি এখানে পিএইচডি প্রোগ্রামতে আছি, আমার 4th সেমিস্টার চলতেছে। আমি আমার প্রোগ্রাম বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, আমার ফ্যাকাল্টি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে আছি। তো যাই হোক, তো আমি কিছু প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা শেয়ার করতে পারি, যেহেতু মোটামুটি আমি প্রায় 2 বছরের কাছাকাছি মালয়েশিয়া আছি। তো আমি যতটা শুনতাম আগে, হ্যাঁ, যেমন এক বড় ভাই শেয়ার করলেন যে 800 থেকে 1000 টাকা বা তার বেশি লাগে, এটা হলো লিভিং কস্টটা। তারপরে এনে চাকরির বাজার কিরকম, বা একটা স্টুডেন্টের হ্যাসালটা কিরকম, বা স্মুথলি এখান থেকে অন্য দেশে সহজে যেতে পারে কিনা, আমি এগুলো নিয়ে কিছু কথা বলবো। আচ্ছা, ফার্স্ট অফ অল যেটা বলতে চাই যে বাংলাদেশ থেকে মালয়েশিয়া কেন আসবে পড়তে। তো শুরুতে অনেক স্টুডেন্ট প্রথম টার্গেট থাকে ইউকে বা বড় বড় কান্ট্রি গুলোতে টার্গেট থাকে, ওইদিকে তারা ট্রাই করে অনেক এজেন্টের কাছে তারা ফাইলও জমা দেয়। দেখা গেছে ওই এজেন্ট ফাইলগুলো নেয়, চাকচক্য ভাবে তাকে বলে যে ঠিক আছে হবে এসে, দেখা যায় 50-60টা ফাইলের মধ্যে 2টা বা 3টা হয়, ওইটাকেই প্রচার করে বলে যে হ্যাঁ আমরা, হ্যাঁ, মানে আমরা অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড অথবা ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে নিয়ে যাচ্ছি। কিন্তু এরা ওখানে ধরা খেয়ে লাস্টে মালয়েশিয়া আসে। কেন মালয়েশিয়া আসে? মালয়েশিয়া আসার প্রক্রিয়াটা সহজ, ঠিক আছে, কিন্তু ওই স্টুডেন্টের টার্গেট আমি যেভাবে হোক বাইরে যাব, লাস্টে কিন্তু চলে আসে মালয়েশিয়ায়। হ্যাঁ, তো প্রথমে কিন্তু একটু ধরা খাইলো, ধরা খাওয়ার পরে চলে আসলো। তো এটা প্রথম যদি সিদ্ধান্তটা নিত যে প্রথমে আমি মালয়েশিয়া মুভ করব, স্মুথলি এখান থেকে 1টা বা 2টা কোর্স করে বা 1-2 বছরের ছোট ছোট কিছু কোর্স আছে, এগুলো করে আমি মুভ করব, তার জন্য কিন্তু ইজি হতো, ঠিক আছে, এবং বিশাল একটা অর্থনৈতিক ভাবে হ্যাসাল হয়তো হতো না। তো আমার যেটা অভিজ্ঞতা সেটা হলো, আমি মালয়েশিয়া এসে যেটা দেখতেছি, এখানে প্রায় 90% স্টুডেন্ট, মানে এটা একটা ট্রানজিট হিসেবে ব্যবহার করে মালয়েশিয়া। প্রায় 100-র মধ্যে 90% স্টুডেন্ট এখানে থাকে না, মানে ব্যাক করে না বাংলাদেশে, 10% হয়তো কোনো কারণে ব্যাক করে, আর বাকিগুলো সবাই কি করে, অন্য দেশে মুভ করে। এই মুভ করার কিন্তু প্রক্রিয়া আছে, হ্যাঁ, অনেকে জানে না, বা অনেকে আমি যাদের সাথে আমার পরিচয় আছে, তারা অনেকে চলে গেছে বা আবেদন করতেছে, সে প্রক্রিয়াগুলো ইউজ করতেছে। এবং আমার যে বড় ভাইগুলো যেগুলো আছে, আমার এক মানে খুব কাছের এক বড় ভাই অস্ট্রেলিয়া আছে, আমার এখান থেকে মাস্টার্স কমপ্লিট করে সে অস্ট্রেলিয়া চলে গেছে পিএইচডি করার জন্য। এরকম অসংখ্য ভাই আছে, সে প্রক্রিয়াগুলো জানতে হবে, ঠিক আছে। আবার এখানে অনেক ইউনিভার্সিটি আছে যেগুলো সরাসরি আপনার আপনার ওই ইউরোপ আমেরিকায় বা অথবা ইউকেতে আপনার মাইগ্রেট করা যায়, এরকম অনেক ইউনিভার্সিটি আছে। সেগুলোর কিছু রিকোয়ারমেন্ট আছে, সেগুলো ফিল আপ করতে হবে। এটা আছে। আবার আপনি দেখবেন বিশ্বের ওয়ার্ল্ড র্যাঙ্কিং এর মধ্যে আপনি মালয়েশিয়া কিন্তু আপনার মাল্টিকালচারাল কিরকম, আপনি আমার ভার্সিটিতে যেমন আমি মিনিমাম আমার ডিপার্টমেন্টে মানে
30টা দেশের স্টুডেন্ট আছে, তাদের সাথে কোলাবোরেশন হয়, যখন কথা হয় সবগুলো মানে ফ্রাঙ্কলি ইংলিশ ভার্সন, এবং ভালো লাগে আর কি। হ্যাঁ, আমরা তো বাংলাদেশের অনেকে দেখবেন ইংলিশে অনার্স মাস্টার্স কমপ্লিট করেও সে ফ্লুয়েন্সি ভাবে ইংলিশে বলতে পারে না, কথা বলতে পারে না, কিন্তু এখানে 6 মাস বা 1 বছরের মধ্যে সে কিন্তু একটা ভালো একটা মানে স্কিল হয়ে যায় ইংলিশের উপর। হ্যাঁ, যেটা অন্য দেশে যাওয়ার জন্য খুব সহজ হয়। আর অ্যাকোমোডেশনের ব্যাপারটা যেটা আমি বলবো, সেটা আমি মনে করি আহ বাংলাদেশের চেয়ে অনেক কম। কেন কম? ইভেন ঢাকার চেয়েও কম। আমি যদি রিয়েল তথ্যটা দিই, রিয়েল তথ্য হলো, আমি একটা মনে করেন একটা রেসিডেন্ট কন্ডোমিনিয়ামে থাকি। রেসিডেন্ট মানে ভিআইপি একটা কন্ডোমিনিয়ামে, সেখানে আমরা 2 জন শেয়ার করি একটা রুম। এই রুমে মনে করেন আমার অলমোস্ট 800 টাকা দুইজনে। ইভেন সে যদি 200 টাকা খায়, 200 টাকা খাইতে পারবে না, 2 জনে মিলে 200 টাকা খেতে পারবে না যদি নিজে রান্না করে খায়। ইভেন ওই অ্যাকোমোডেশন ব্যবস্থা এত সুন্দর, ওখানে আপনার মানে ওভেন মেশিন থেকে ওয়াশিং মেশিন থেকে শুরু করে মানে একটা রান্না বান্না যা যা লাগে ফ্যাসিলিটি। ইভেন আপনি বলেন কি বলে পার্কিং সিস্টেম আছে। তারপরে মানে মানে এত সুন্দর, মানে অনেক সুন্দর আর কি। হ্যাঁ, যেটা আমি মানে ভাবতেও পারি না যে বাংলাদেশে এটা মিনিমাম 70-80 হাজার টাকা বা ওইরকম পরিবেশই নেই বাংলাদেশে, এটা মালয়েশিয়া আছে। ঠিক আছে, সুইমিং পুল আছে বা বিভিন্ন সুবিধা আছে। হ্যাঁ, তো এটা কিন্তু সেদিক দিয়ে যদি আপনি চিন্তা করেন, ঢাকা শহরে একটা ফ্ল্যাট যদি নেন মিনিমাম 30-40-50 হাজার টাকা বা 30 হাজার টাকা তো, মিনিমাম, আমি সেখানে একটা এখানে যদি ইন্টারাপ্ট করি 800 রাশেদ টাকা ভাই, থাকতেন দুইজনে মিলে। আপনি কি কাজ করতেছেন এখন বর্তমানে? আপনি তো পিএইচডি স্টুডেন্ট, আপনি কাজ করতেছেন? তো হ্যাঁ, আমি আমি হ্যাঁ, আমি নিজের ভার্সিটি খরচ আমি নিজেই বের করি বা নিজে ইনকাম। ঠিক আছে, কারণ সেই সুবিধাটা আছে, যদিও কিছু টেকনিক্যালি এখানে চলতে হয়, কারণ স্টুডেন্টের জন্য বাংলাদেশের জন্য সরাসরি মানে এখানে কাজ করার পারমিট নাই। ঠিক আছে, তবে কিছু রেখে কাজ করতে হয় এখানে। হ্যাঁ, টেকনিক্যালি কাজ করে আমার মনে হয় কোনো হ্যাচাল ফয়তে হয় না, কারণ আমি এ যাবতে মিনিমাম 30-টির অধিক স্টুডেন্টকে আমি কিন্তু জব দিছি আমি নিজে। তারা খুব ভালোভাবে করতেছে এবং তারা টিউশন ফি সবকিছু বের করতেছে। ঠিক আছে, আমি নিজেও জব করি গেলে যেটা পাশাপাশি বা করতেছি। তো এখানে এখানে এই সুবিধাটা আছে এবং জবের অপরচুনিটি আছে অনেক, কিন্তু টেকনিক্যালি ইস্যু কাজ করতে হয়, আচ্ছা। কারণ যদিও পারমিট নাই। ঠিক আছে, তো এই জন্য আমি মনে করি যে মালয়েশিয়ার প্রথম টার্গেট হওয়া উচিত এবং অল্প টাকায় এখানে একটা ভালো একটা সার্টিফিকেট অর্জন করে এখান থেকে অন্য দেশে মুভ করবে। ঠিক আছে, সে প্রসেস গুলো ফিল আপ করলে অন্য দেশে মুভ করা খুব সহজ হবে আর কি। হ্যাঁ রাশেদ ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসলে হ্যাঁ, আপনার একেবারে পার্সোনাল অভিজ্ঞতা আমরা শুনলাম মালয়েশিয়া থেকে। তো যেহেতু আপনি পিএইচডি করতেছেন, আশা করি আপনার পিএইচডি খুব দ্রুত শেষ হয়ে যাবে। আর আমি আশা করব বাংলাদেশ থেকে যারা যাবে আর কি স্টুডেন্টরা, আপনি বলছেন 30 জনকে জব দিয়েছেন, এটা কমিউনিটির বিগ কাজ। হ্যাঁ, বিগ ভাবে তাদেরকে হেল্প করছেন আপনি। আশা করি জি, যারা যাবে ভবিষ্যতে তাদেরকে হেল্প করবেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা তাহলে একটু পরের স্লাইড গুলাতে যাই। হ্যাঁ, পরের স্লাইড গুলোতে আমার কি স্লাইড দেখা যাচ্ছে হাসিবুল? না। স্লাইড দেখা যাচ্ছে না, গিভ মি ওয়ান সেক। গিভ মি ওয়ান সেক, আমি কোথায় ছিলাম? আচ্ছা, এস্টিমেট লিভিং কস্টে ছিলাম। আচ্ছা, আমি একটু শেয়ার করি। শেয়ার, এখন দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এখন দেখা যাচ্ছে। ঠিক আছে, আমরা আসলে মালয়েশিয়া সম্পর্কে লিভিং কস্টে জানলাম খুবই সিম্পলি। এরপর হচ্ছে আমরা স্কলারশিপ অপরচুনিটি মালয়েশিয়াতে। আমরা আমাদের যত রিচার্স, আমি যত রিচার্জ করছি দেখছি মালয়েশিয়াতে স্কলারশিপ অনেকগুলো স্কলারশিপের ক্রাইটেরিয়া আছে। ফার্স্ট মেরিট স্কলারশিপ। এই মেরিট স্কলারশিপের যেটা যেভাবে দেয় সেটা হচ্ছে যে ওরা, এটা পার্শিয়াল স্কলারশিপ, আপনি এত ফুল টিউশন ফি 100% পাবেন না। কিন্তু সেখানে তার আমরা একাডেমিক কোয়ালিফিকেশন এবং ইংলিশের প্রফিসিয়েন্সি আইএলস যদি আপনি 7 পান, হ্যাঁ, অথবা 5.5 রিকোয়ারমেন্ট আপনি 6.5 পাইছেন, সেক্ষেত্রে ওরা একটা স্কলারশিপ দিয়ে থাকে। কিন্তু ইয়াতে অস্ট্রেলিয়াতে কিন্তু এই স্কলারশিপটা তারা দেয় না। তারা বাই ডিফল্ট যে, যদি মেরিট বলতে কিছু নেই, মেরিট গুলো হয় তখন যারা ক্লাস শুরু করে
তখন যদি কেউ অনেক ভালো রেজাল্ট করে তখন ডিস্টিংশন পায় তখন দেয়, বাট অ্যাডমিশনের সময় তারা কিন্তু এই মেরিট স্কলারশিপটা দিয়ে থাকে না। এরপরে মালয়েশিয়াতে আর্লি বার্ড স্কলারশিপ একটা আছে। আর্লি বার্ড হচ্ছে যে আমরা রিসেন্টলি গতকাল একটা স্টুডেন্টের অফার লেটার পাইছি। তো তাকে বলা হচ্ছে তুমি এই সময়ের মধ্যে যদি তোমার প্রথম টাকাটা দিয়ে দাও তাহলে তুমি এত% ইয়ে পাবা। ইভেন আমাদের ওই স্টুডেন্টের আইএল ছিল না, তাকে বলা হচ্ছে পুরো ইংলিশ কোর্সটাই তার ফ্রি। হ্যাঁ, যদি সে এর মধ্যে এনরোলমেন্ট হয় পুরো ইংলিশ কোর্সটা তাকে ফ্রি দিয়ে সে পড়তে পারবে। এরপরে প্রগ্রেশন স্কলারশিপ যেটা, সেটা হচ্ছে যে আপনি যখন পড়তে থাকবেন পড়া অবস্থায় যেটা বললাম, আপনি যদি পড়াশোনা ডিস্টিংশন পান, অনেক ভালো রেজাল্ট করেন, সেখানে স্কলারশিপ থাকে। এরপর যদি আপনি ভালো কোনো অ্যাথলেট হন, ভালো কোনো একটা ব্যাপারে ট্যালেন্ট হন, সেখানেও বিভিন্ন ধরনের স্কলারশিপ ওরা দিয়ে থাকে। আচ্ছা, এরপর হচ্ছে যে ইএমজিএস, হ্যাঁ, মালয়েশিয়া স্টুডেন্ট ভিসা গুলো আসলে কিভাবে হয় হাসিবুল একেবারে মানে খুব সংক্ষেপে বলে যান, হ্যাঁ, প্রসেসটা। আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে আমরা যখন ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করি, অ্যাপ্লিকেশন করার পর ইউনিভার্সিটি আমাদের স্টুডেন্টের এলিজিবিলিটি চেক করে সে আসলে এলিজিবল কিনা। চেক করার পরে হচ্ছে এলওই, যেটা হচ্ছে লেটার অফ এলিজিবিলিটি অথবা অফার লেটার, যেটা আমরা যেটাই বলি না কেন, এটা ইস্যু করে। দেন ওইটাতে কিছু কন্ডিশন দেওয়া থাকে যে কি কি ডকুমেন্টগুলো লাগবে, যেমন একাডেমিক ডকুমেন্ট সার্টিফাই করা, তারপর হচ্ছে মেডিকেল ডিক্লারেশন, হেলথ ডিক্লারেশন লেটার, তারপর হচ্ছে পাসপোর্ট, আর রিলেভেন্ট যে ডকুমেন্টগুলো আছে আর কি, ওগুলো একটা লিস্ট দিয়ে দেয়। এবং হচ্ছে ইএমজিএস এর জন্য, অ্যাপ্লিকেশনের জন্য যে ভিসা প্রসেসিংয়ের জন্য যে একটা চার্জ আছে, ওই চার্জটা পে করতে হয় ইউনিভার্সিটিতে। ইউনিভার্সিটি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিবে। তখন হচ্ছে যখন স্টুডেন্ট রিকোয়ার্ড ডকুমেন্টগুলো এবং হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন ফিটা দিবে, তখন হচ্ছে ইউনিভার্সিটি অন দ্য বিহাফ অফ স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবে, যেটাকে বলে হচ্ছে ভেল, ভিসা অ্যাপ্রুভাল লেটার। এবং হচ্ছে যখন ভিসা অ্যাপ্রুভাল লেটারে যখন ইএমজিসি যখন 70% ইয়ে করে, 70% হয়ে যায়, তখন হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে সিঙ্গেল এন্ট্রি ভিসার জন্য, এসিএফ যেটা বলে, এটার জন্য অ্যাপ্লাই করতে হয়। এটা অনেক অনেক কান্ট্রির জন্য লাগে না, বাট বাংলাদেশের জন্য লাগে। তো যখন হচ্ছে স্টুডেন্ট সিঙ্গেল এন্ট্রি ভিসার জন্য অ্যাপ্লাই করে, দেন সিঙ্গেল এন্ট্রি ভিসা অ্যাপ্রুভ হওয়ার পরে হচ্ছে ইউনিভার্সিটি রিকোয়ার্ড টিউশন ফি, অনেকগুলো ইউনিভার্সিটি এক সেমিস্টার ফি দিও, যেমন আমরা রিসেন্টলি অফার পেয়েছি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এক সেমিস্টার ফি দিয়ে ওরা অ্যাকসেপ্ট করতেছে। সো ওই ফিটা দেওয়ার পরে হচ্ছে দেন জি, মালয়েশিয়াতে যেতে হয়, ট্রাভেল মালয়েশিয়াতে। করতে হয়। হ্যাঁ, তো সেখানে এইখানে নর্মালি মালয়েশিয়াতে 1 বছরের টিউশন ফি নেই, বাট ইন্টার ইউনিভার্সিটি ওরা 6 মাসের টিউশন ফি চাইছে, যেটা চাইবে অফার লেটার সেটাই দিতে হবে। তো মূল আমরা সামারি করে মালয়েশিয়ান স্টুডেন্ট ভিসা নেওয়ার জন্য আপনাকে পুরো কাজটাই আসলে ইউনিভার্সিটি করে দেয়, এবং শুধুমাত্র সিঙ্গেল এন্ট্রি ই ভিসা যেটাকে বলা হয়, ওই ভিসাটা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হয়। এই ক্ষেত্রে স্টুডেন্টরা নিজে, এটা প্রত্যেককে নিজেকে করতে হয়, কিন্তু নর্মালি যদি স্টুডেন্টরা অনেকটা পারে না, আমরা সেই হেল্প করে থাকি। আর বাকি সবগুলো কাজ ইউনিভার্সিটি করে থাকে। সুতরাং এই নিয়ে ভিসা নিয়ে মোটামুটি খুব একটা ওরি হওয়ার দরকার নাই। হ্যাঁ, এটা মোটামুটি হয়ে যাবে ইনশাল্লাহ, সে ব্যাপারে নিশ্চিত থাকতে পারি। এরপর আমরা ইন্ডিকেটিভ অ্যাডমিশন টাইম লাইন, কতদিন টাইম লাগে মালয়েশিয়াতে। প্রথমে একটু এরা প্রথমে আপনি অ্যাপ্লিকেশন করলে পরে একেবারে সাথে সাথে পরের দিনে অ্যাফার লেটার পেয়ে যান, ব্যাপারটা এরকম না। যেমন অন্যান্য ওয়েস্টার্ন কান্ট্রি গুলোতে মোটামুটি 3-4 দিনের মধ্যে একটা ইয়ে চলে আসে, একনলেজমেন্ট আসে ওর বলে। এখানে হয়তো ওরা একটু টাইম নেই প্রথম অবস্থায়। হ্যাঁ, তারপর হচ্ছে যে যখন অফার লেটার চলে আসবে, অফার লেটার আসার পর পরে আপনাকে ওই যে ইএমডি যেটা বললো ভিসার জন্য, শুধুমাত্র ভিসা ফিটা দিলে পরে তখন ইউনিভার্সিটি গভর্নমেন্টের থ্রুতে আপনার ই ভিসাটা দিয়ে দিবে। তারপর আপনি ই ভিসার জন্য অ্যাপ্লিকেশন করার পরে আপনি কে করে যে মালয়েশিয়া যাবেন। মালয়েশিয়া যাওয়ার পর আপনার মূল মেডিকেল টেস্ট হবে, এবং আপনাকে ইয়ে থেকে, এয়ারপোর্ট থেকে ইউনিভার্সিটি পিক আপ করে নেবে। এটা ওদের নিয়মে, প্রত্যেকটা ইউনিভার্সিটি তার স্টুডেন্টকে ওখান থেকে পিক আপ করে নেবে। নেওয়ার পরে 1 সপ্তাহের মধ্যে আপনার মেডিকেল দিতে হবে, তারপর 1 বছরের জন্য আপনাকে ভিসা দেবে। এরা প্রতি বছরে ভিসা দেয়, প্রতি 1 বছর ওরা ভিসা দেয়। এটা মালয়েশিয়ান সিস্টেম। আচ্ছা, এরপর হচ্ছে যে আমরা আহ কাজের ক্ষেত্রে যেটা বললাম, কাজের ক্ষেত্রে হচ্ছে যে কাজ আসলে যেটা হচ্ছে যখন আপনি, আমরা বলছি আসলে মালয়েশিয়াতে নর্মালি আমরা অস্ট্রেলিয়া, ইউকে, ইউএসএ আর কানাডা, ওয়েস্টার্ন কান্ট্রি গুলো যেভাবে স্টুডেন্ট ভিসার সাথে সাথে কাজ করার যে পারমিশন থাকে, এখানে ওই পারমিশনটা সেভাবে থাকে না। তাহলে কিভাবে থাকে, আমরা আমাদের এই কথাগুলো আপনার ওয়েবসাইটে গিয়ে দেখবেন, অথেন্টিসিটি সবগুলাই কিভাবে থাকে। সেটা হচ্ছে আপনার যখন ভ্যাকেশন থাকবে, যখন আপনি ক্লাস থাকবে, সেশন অন থাকবে, যখন আপনি স্টাডি করবেন, সেমিস্টার ব্রেক থাকবে না, on that time you are not eligible, you are not allowed to work. But whenever your session is off, you are in the break, semester break, summer break, winter break, whatever break,
অন দ্যাট টাইম আপনাকে ইউনিভার্সিটির থ্রুতে ইমিগ্রেশনে অ্যাপ্লাই করতে হয় ফর কাজের জন্য। সেই ক্ষেত্রে আপনাকে ওরা অ্যাপ্রুভাল দেওয়ার পরে আপনি কাজ করতে পারবেন, বাট এই কাজ কিন্তু আপনি সব জায়গায় করতে পারবেন না। এখানে লেখা আছে লিমিটেড, দেখেন পারমিটেড সেকশন, আমার 3 নাম্বারটা দেখেন। আপনি কাজ করতে পারেন রেস্টুরেন্টে, হোটেলে, পেট্রোল স্টেশন গুলাতে এবং মিনি মার্কেটে। এই সমস্ত কাজগুলোতে, এই জায়গাগুলোতে আপনি শুধু কাজ করতে পারবেন। এই হচ্ছে মালয়েশিয়ার কাজের ফলাফল। আর একটু আগে আমাদের মালয়েশিয়া থেকে যে রাশিদ ভাই বললেন, উনি বললেন উনি পিএইচডি স্টুডেন্ট, আপনি শুনছেন যে যে পরিমাণ এছাড়াও যে স্টুডেন্ট যে কাজ করে, নর্মালি কাজ করা যায় এবং এই কাজ করার পরে ওনার চলাফেরা, থাকা খাওয়া এগুলো মোটামুটি ইজিলি ম্যানেজ করা সম্ভব। আচ্ছা, এরপর হচ্ছে যে আমরা মূল পার্টটাতে চলে আসি। মালয়েশিয়া থেকে পাথ হয়ে ডেস্টিনেশন। হ্যাঁ, মালয়েশিয়া থেকে আমরা কিভাবে অন্যান্য কান্ট্রি গুলোতে যেতে পারি বা যাওয়ার প্ল্যান কিভাবে হবে। আমরা বললাম বাংলাদেশ থেকে আপনি এসএসসি করেন, এইচএসসি করেন, কিংবা আপনি স্লাইডটা একটু দেখেন, অথবা ব্যাচেলর প্রোফাইল করেন, আপনি মালয়েশিয়াতে যাবেন। এখন আপনি যদি এসএসসি করেন, ওখানে গিয়ে তো আবার এসএসসি করবেন না। হ্যাঁ, আপনি ব্যাচেলর করেন, ওখানে গিয়ে তো অবশ্যই আপনি মাস্টার্স করবেন। যে যে লেভেলে থাকেন না কেন, আপনি মালয়েশিয়াতে একটা ডিগ্রি নিলেন, ডিগ্রি নেওয়ার পরে সেই ডিগ্রির পরে তারপর আপনি অন্যান্য কান্ট্রিগুলোতে গেলেন। অস্ট্রেলিয়াতে যাইলে আপনাকে কি করতে হবে, ক্রেডিট ট্রান্সফার নিয়ে যাইতে হবে। হ্যাঁ, ওরা আপনি মালয়েশিয়াতে মনে করেন পড়লেন, ফর এক্সাম্পল এখানে ব্যাচেলর কমপ্লিট করলেন অথবা করলেন না, ভালো করে বুঝতে হবে এখানে যে আমি মালয়েশিয়াতে গেলাম, ব্যাচেলরে 2 বছর পড়লাম। হ্যাঁ, 4 বছর ইঞ্জিনিয়ারিং পড়তে গেলাম, আমি ব্যাচেলর মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং পড়বো বা অথবা ফার্মেসি পড়বো, হ্যাঁ, অথবা কি হোয়াট এভার সাবজেক্ট, বিজনেস পড়বো, অ্যাকাউন্টিং পড়বো, আমি 2 বছর পড়লাম অনার্স হিসাবে, আমি আরো 2 বছর আমার বাকি বা 1 বছর বাকি আছে, ওই পুরোটাই ক্রেডিট ট্রান্সফার দিয়ে আপনি অস্ট্রেলিয়ার যে সমস্ত ইউনিভার্সিটি রিকগনাইজ হয় সেগুলোতে পড়তে পারবেন। এবং অন্যান্য ইউনিভার্সিটি গুলো যেহেতু কিউএস লেভেল, আপনাকে বুঝতে হবে কেন ক্রেডিট ট্রান্সফারটা করা সম্ভব হচ্ছে, আমাদের দেশে এটা কোনো সম্ভব হয় নাই। কারণ কিউএস লেভেল দেখে ওরা যে কোন এই যেখান থেকে আপনি পড়ে আসছেন সেটার ওই ইউনিভার্সিটির কিউএস লেভেলটা কেমন, সেখানে কি ধরনের পড়াশোনা করা হয়। আমাদের দেশ থেকেও যে ক্রেডিট ট্রান্সফার সম্ভব হয় না সেটা আমি বলছি না, হয়, বাট ক্রেডিট ট্রান্সফারটা কিভাবে আমি সেটা আপনাকে বলি। সে আপনি ব্রাক ইউনিভার্সিটি থেকে সেকেন্ড ইয়ার পর্যন্ত পড়লেন এবং অস্ট্রেলিয়ার যে কোনো ইউনিভার্সিটি ক্রেডিট ট্রান্সফার জন্য অ্যাপ্লাই করলেন, আপনি সেকেন্ড ইয়ার পর্যন্ত ধরে নিলাম আপনি 24 ক্রেডিট বা 30 ক্রেডিট আপনি কমপ্লিট করছেন। হ্যাঁ, 12, এক একটা ইয়ারে 12 ক্রেডিট করে। কিন্তু তারা এরপরে আপনাকে যে 30 ক্রেডিট দিয়ে দিবে পরবর্তীতে, ব্যাপারটা এরকম না। আপনাকে বলবে যে না, তোমার দেশে পড়াশোনা অবস্থা, তোমার ইউনিভার্সিটি কিউএস লেভেল সবকিছু মিলাইয়া তুমি পাবা মাত্র 15 ক্রেডিট। দ্যাট মিনস আরো 15 ক্রেডিট পাবা না। এবং কি কত ক্রেডিট পাবেন কি পাবেন না সেটা ডিপেন্ডস করবে অ্যাডমিশন ডিপার্টমেন্টের উপর। এটা আমরা কিছুই বলতে পারবো না। কোনো এজেন্সি যদি বলে আমরা ক্রেডিট করে দিব, আমি জানি না ওরা করে দেবে কিনা, আমরা কখনো করে দিতে পারি না, কারণ এটা পুরোপুরি অ্যাডমিশন ডিপার্টমেন্টের ব্যাপার। আর অ্যাডমিশন ডিপার্টমেন্টে অস্ট্রেলিয়া, মালয়েশিয়া বা এই সমস্ত দেশে অ্যাডমিশন ডিপার্টমেন্টে ইভেন কি ওই ইউনিভার্সিটির চ্যান্সেলরও কিছু বলতে পারবে না, ভাইস চ্যান্সেলর গিয়ে কোনো কথা বলতে পারবে না। তো সুতরাং কেউ যদি বলে এগুলো করে দিবে, আই ডোন্ট থিঙ্ক সো, এটা ওনাদের ব্যাপার। বাট আমরা বলবো যে এই কারণেই মালয়েশিয়া পড়লে আপনি পুরো ক্রেডিটটা নিয়ে অস্ট্রেলিয়া মুভ করতে পারছেন, নিউজিল্যান্ডে মুভ করতে। কিন্তু আমেরিকার ব্যাপারটা আরেকটু আলাদা, আরেকটু ভালো। সেটা কেমন, আমেরিকাতে একেবারেই ওরা ক্রেডিট ট্রান্সফার করা যাবে একেবারে টু টু, মনে হয় 4 বছরে 2 বছর এখানে, 2 বছর এখানে। এবং কিছু কিছু ইউনিভার্সিটি, আমরা পরের স্লাইডে আসতেছি, একেবারে ওদের সাথে জয়েন্ট ভেঞ্চার আছে। জয়েন্ট ভেঞ্চার মানে ওরা বলে হচ্ছে তোমার এখানে 2 বছর পড়বে মালয়েশিয়াতে, আমার এখানে 2 বছর পড়বে। এবং এই যে ইউএসএ যখন আপনি যাবেন কিংবা কানাডাতে পড়তে যাবেন, তখন তারা পুরো পুরো প্রোফাইলটা সেট করে দেয় ইউনিভার্সিটি। তখন কোনো এজেন্ট ধরা দরকার নেই, আমাদের মতো কোনো এজেন্টের আপনার কোনো হেল্পের দরকার নেই, কিছু দরকার নেই। একেবারে ওদের সাথে এমওআই করা আছে ওই সমস্ত ইউনিভার্সিটি গুলোর সাথে, ইউএসএ কানাডার সাথে। তারা নিজেরা প্রসেস করে আপনাকে ওই ইউনিভার্সিটিতে কি আপনি যদি যেতে চান ওই ইউনিভার্সিটি প্রসেস করে দিবে। তো সুতরাং এটা ভেরি গুড থিং। আচ্ছা, এরপরে এরপরে আমরা পরের স্লাইডে যদি যাই আরো ক্লিয়ার হবে ব্যাপারটা। আচ্ছা, এখানে দেখেন আমরা আমরা এই অস্ট্রেলিয়ার ক্রেডিট ট্রান্সফারটা কিভাবে হচ্ছে। আপনি যখন অস্ট্রেলিয়াতে মালয়েশিয়াতে পড়বেন, আমি আবারও বলছি, আপনি ডিগ্রি কমপ্লিট করতে পারেন অথবা না পারেন, অথবা আপনি 1 ইয়ার পড়লেন কিংবা সেকেন্ড ইয়ার পড়লেন, ওই সময় আপনি কি কি ক্রেডিট ট্রান্সফার রুট দিয়ে আপনি মালয়েশিয়াতে যেতে পারেন।
হ্যাঁ, এবং এটা পড়ার পরে তখন আপনার পুরো ডিগ্রিটা তখন অস্ট্রেলিয়ান ডিগ্রি হয়ে যাবে, কিংবা নিউজিল্যান্ড ডিগ্রি হয়ে যাবে, কিংবা আমেরিকান ডিগ্রি হয়ে যাবে। আপনি যে 2 বছর এখানে মালয়েশিয়ায় পড়লেন, ওই ডিগ্রিটা সার্টিফিকেটে, মেইন সার্টিফিকেট পাচ্ছেন আপনি যে ইউনিভার্সিটিতে, লাস্টে সেই ইউনিভার্সিটির সার্টিফিকেট পাবেন। সুতরাং এখানে একটা বেনিফিটটা কি আমি আপনাকে বলি, এটা অবশ্যই একটু পরে বললে ভালো হতো, তারপরে অস্ট্রেলিয়ার ক্ষেত্রে বলি। সে ফর এক্সাম্পল, অস্ট্রেলিয়াতে আপনি ব্যাচেলর অফ কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং পড়বেন। অস্ট্রেলিয়াতে ব্যাচেলর অফ কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে অন অ্যাভারেজ, আই এম নট টকিং অ্যাবাউট দ্য টপ মোস্ট ইউনিভার্সিটি, আই এম নট টকিং অ্যাবাউট দ্য বাংলাদেশের একেবারে টপ মোস্ট ইউনিভার্সিটি, সে মনে করেন প্রাইভেট ইউনিভার্সিটি, কথা আমার খুব বেশি জানা নাই, মেবি হয়তো নর্থ সাউথ ইউনিভার্সিটি বা ব্রাক, ওরা হয়তো অনেক ভালো ইউনিভার্সিটি, ওরা হয়তো অনেক বেশি টাকা নেয়। হ্যাঁ, কিন্তু আপনি অস্ট্রেলিয়াতে ব্যাচেলর অফ কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে, একটা মিডল ইউনিভার্সিটি পড়তে গেলে আপনার লাগবে 35 থেকে 40K। হ্যাঁ, 35 থেকে 40K, আমি 40K যদি ধরি, 40K বাংলাদেশি টাকায় কত আসবে, কত আসবে হাসিবুল এখন? হিসাব করে একটু বলেন, আমি বলতেছি। হ্যাঁ, অস্ট্রেলিয়ান ডলারে আসলে না, বাংলাদেশের টাকায়, হ্যাঁ, 40K, 40 40K, অস্ট্রেলিয়ান ডলার 30 লাখ টাকার বেশি। 30 লাখ টাকা আসবে। তাহলে সেই সেম, আমি যদি এটাতে পার ইয়ার বলছি ব্রাদার, হ্যাঁ, যারা শুনছেন, তাহলে সেই আমি যদি পার ইয়ারে, সেই আমি যদি মালয়েশিয়াতে পড়ি 1 বছরে, আমার কয় টাকা আসতেছে, আমার টিউশন ফি কত হবে? খুব বেশি হলে, একেবারে ভালো ইউনিভার্সিটি আপনার খুব বেশি হলে 7 লাখ থেকে 8 লাখ পার ইয়ার। হ্যাঁ, ধরে নিলাম একেবারে আরো যদি বলি, এগুলো একেবারে আরো টপ মোস্ট ভালো ইউনিভার্সিটি, খুব বেশি হলে 10 লাখ, এর বেশি তো কখনোই না। আর ওখানে পড়তেছেন আপনি কত কত টাকা, এছাড়া লিভিং কস্ট ওগুলোতে বাদ দিলাম আমি। কিন্তু আপনাকে কিন্তু পুরো ক্রেডিটে নিয়ে আপনি যাচ্ছেন, এবং আপনি ডিগ্রিতে সেভাবে পাচ্ছেন। তাহলে আমি এখন আমাকে চিন্তা করবো, আমি আসলে আমার এখন যদি সরাসরি কি অস্ট্রেলিয়া পড়তে পারে, নিউজিল্যান্ড পড়তে পারে, তার যদি সব ঠিক থাকে, আমি বলবো সে অবশ্যই অবশ্যই আপনাকে ওখানে যাওয়ার দরকার নাই। আমি আপনাকে কখনোই বলতেছি না আপনি মালয়েশিয়া যান। If you are eligible to come in Australia directly, or New Zealand, or any other English speaking country, you must have to come. আপনি সরাসরি চলে আসতে পারেন যদি আপনি অ্যাফোর্ডেবল হতে পারেন, আপনার এলিজিবিলিটি থাকে, আপনার সবকিছু ঠিক থাকে। বাট ইফ ইউ আর নট, ইফ ইউ আর অন দ্যাট সিচুয়েশন, সবার তো সমান ক্যাপাবিলিটি থাকে না, তখন আপনি কি করবেন? দেন আমরা বলছি দিস ইজ দ্য ওয়ে। আচ্ছা, এখন আমরা অস্ট্রেলিয়ার পরে আমরা যাই দেখে যে নিউজিল্যান্ডের কি অবস্থা, সেম থিং। নিউজিল্যান্ডও তারা ফুল ক্রেডিট এভাবে একাডেমিক প্রিপারেশন, মালয়েশিয়া ক্যান হেল্প স্টুডেন্ট বিল্ড পারফরমেন্স বিফোর নিউজিল্যান্ড অ্যাপ্লিকেশন, চুজ ফিল দ্যাট ক্লিয়ারলি কানেক্ট টু প্রিভিয়াস স্টাডি। আপনি এখানে পড়ছেন, মনে করেন মালয়েশিয়াতে পড়ছেন কম্পিউটার সায়েন্স, ওখানে গিয়ে কম্পিউটার সায়েন্সই পড়বেন, ওখানে গিয়ে আবার অন্য কোনো সাবজেক্টে পড়বেন না, এটাই বলতেছে ওরা। এবং বাজেটের একটা প্ল্যান আপনাকে রাখতে হবে। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের একাডেমিক সরি টিউশন ফি অলমোস্ট সেম, এবং অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের ডলারও অলমোস্ট সেম। হ্যাঁ, কয়েক সেন্টের বেশ কম। তো সুতরাং আপনি এবং এদের পড়াশোনার মানও মোটামুটি প্রায় সেম ক্রাইটেরিয়া, এবং এই ডিগ্রিটা আমি এতক্ষণ পর্যন্ত অস্ট্রেলিয়া যাই বললাম, নিউজিল্যান্ডের জন্য সেম হইতে আপনি নিতে পারেন। বাট অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যে আপনাকে একটা মানে এখানে একটা অ্যানালাইসিস করতে হবে, যে আপনি যদি পার্মানেন্ট রেসিডেন্সির জন্য যান ওই সমস্ত দেশে, তাহলে আপনাকে থিঙ্ক করতে হবে যে কোন দেশে রেসিডেন্সির জন্য কোন প্রোগ্রামটা মোর সুইটেবল, এবং কোন দেশে ইজি হয়, কোন দেশে বর্তমানে রুলস রেজুলেশন কি, এগুলো একটু আপনাকে অ্যানালাইসিস করতে হবে, একটা থিসিস করতে হবে, একটু পড়তে হবে, একটু যারা প্রফেশনাল তাদের কাছ থেকে একটু ডিল করতে হবে, তাদেরকে জানতে হবে যে আমি অস্ট্রেলিয়া যাবো না, নিউজিল্যান্ড যাবো না, ইউএসএ যাবো না, কানাডা যাবো না, অন্য কোনো ইউরোপের কোনো দেশে যাব। তো সেখানে গেলে রেসিডেন্সি হবে কত দিনে, বা কিভাবে হয়, প্রসেসটা কি। তো এগুলো যদি আপনি একটু গ্রাউন্ড ওয়ার্ক করেন, তাহলে আপনার দেশ চুজ করতে আপনার জন্য সুবিধা হবে। বাট আমরা এখানে আবারও বলছি যে তাহলে আপনি কম টাকা মালয়েশিয়াতে পুরো ব্যাচেলর মালয়েশিয়াতে শেষ করলেন, হ্যাঁ, তাহলে আপনি পুরো মাস্টার্স এর জন্য ওই টাকাটা কি যে মাত্র 2 বছর পড়া, হ্যাঁ, সেটা আমি পরের স্লাইডে আসবো, 2 বছর পরেও আপনি সেম ক্যাটাগরিতে পিআর পেতে পারেন। আচ্ছা, এরপর আমরা এখানে একটু যাই। এটা হচ্ছে যে ইউএস এবং কানাডা, এদের দেখেন, আমরা এখানে একটা আমরা অনেকগুলো ইউনিভার্সিটি আছে এই মালয়েশিয়াতে, আমরা একটা ইউনিভার্সিটির কথা বলছি, এই ইউনিভার্সিটি ইনটি। এই ইনটি ইউনিভার্সিটিতে যদি কেউ ফাউন্ডেশন প্রোগ্রাম করে, ফাউন্ডেশন প্রোগ্রাম হচ্ছে যে এসএসসির পরে, হ্যাঁ, এসএসসির পরে ফাউন্ডেশন প্রোগ্রাম করার পর এই যে একেবারে সরাসরি একটা কোর্স আছে, ফাউন্ডেশন 1 বছর করবা, পরের বছর থেকে ব্যাচেলর সরাসরি তুমি ইউএসএ চলে যাবা।
হ্যাঁ, ব্যাচেলর পুরোটা করতে। এটা একটা কোর্স আছে। এরপর আরেকটা ডিগ্রি আছে ওদের, ডিগ্রি ট্রান্সফার পাথওয়ে। এটা অস্ট্রেলিয়ার জন্য আছে, ইউএস এর জন্য আছে, কানাডার জন্য। একমাত্র ইন্টি ইউনিভার্সিটি সহ আরো অনেকগুলো ইউনিভার্সিটি আছে, ইন্টি ইউনিভার্সিটি ওয়ান অফ দেম। এন্ড দিস ইন্টি ইউনিভার্সিটি, জাস্ট ডু দ্য গুগল সার্চ, ডু দ্য আস্ক দ্য চ্যাট জিপিটি, ইন্টি ইউনিভার্সিটি কিউএস র্যাঙ্কিং 406, ইজন্ট ইট হাসিবুল? 406 Yeah. বর্তমানে এটা কিউএস র্যাঙ্কিং। আর আমাদের ঢাকা ইউনিভার্সিটি কিউএস র্যাঙ্কিং দেখে নিন। হ্যাঁ, তো সুতরাং যেটা বলতেছি, ওদের খাতে এমওয়াই করা আছে একেবারে। সুতরাং আপনি যদি এখানে দেখেন, ইউএস এর ক্ষেত্রে ওরা কি লিখছে, 2+2, এখানে 2 বছর মালয়েশিয়াতে করেন, 2 বছর এখানে, অথবা 1 বছর আপনি মালয়েশিয়াতে করেন, 3 বছর ইউএসএ করেন, অথবা 1.5, 2.5, এই অপশন প্রত্যেকটা অপশনে আছে। আপনি প্রথমে আমাদের স্লাইডের মধ্যে উপরেটা যদি দেখেন, প্রত্যেকটা অপশনে আছে এটা ইন্টার ইউনিভার্সিটি। অথবা কানাডাতে গেলে আপনি সেম ভাবে আপনার ক্রেডিট গুলো ট্রান্সফার করে এইভাবে যেতে পারেন। আর ইন্টি ইউনিভার্সিটির সাথে মালয়েশিয়ার, সরি, ইউএস এর অলমোস্ট 300+ ইউনিভার্সিটির কানেকশন আছে, যে সমস্ত ইউনিভার্সিটি গুলাতে তারা স্টুডেন্ট গুলা বিভিন্নভাবে পাঠায়। 300, অলমোস্ট 300 ইউনিভার্সিটি, সবচেয়ে বেশি। অস্ট্রেলিয়াতে তো নাই, নিউজিল্যান্ডে নাই, কিন্তু তার ইউএসএ মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিতে তাদের সাথে আছে, এমওয়াই করা আছে ইন্টি ইউনিভার্সিটির সাথে, এবং অনেকগুলো ইউনিভার্সিটির সাথে আছে। আমি জাস্ট ইন্টিকে, অনেকগুলো তো এখানে স্লাইডে দেখার সময় জাস্ট ইন্টিকে বললাম আর কি। এখানে আমরা আরেকটু, যদি ইন্টি খুব অনেকগুলো ফ্যাসিলিটি দিচ্ছে তারা, এই জন্য এখানে আরেকটু ব্রিফটা আমাকে বলে যায়। আমেরিকান ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রাম অ্যাট ইন্টিতে 2+2, আপনি 2 বছর এখানে পড়লেন ব্যাচেলর, 2 বছর ওখানে পড়লেন, ফাইনালি ইউ উইল গেট দ্য সার্টিফিকেট ফ্রম দ্য ইউএসএ ইউনিভার্সিটি থেকে। আর আগে যেভাবে বললাম, আদার অপশন গুলো তো এখানে আছেও। তাহলে হচ্ছে যে আপনি কেন 2 বছর এখানে পড়বেন, হ্যাঁ, সেটা আমি একটু পরে আসতেছি। 2 বছর এখানে আমরা অনেকগুলো মেসেজ আসছে, আমরা একজনকে রাসেল সাহেব অথবা অন্য কাউকে বলবো মেসেজ গুলো দেখেন, কোনো কোশ্চেন থাকলে আমরা পরবর্তী স্লাইডের পরবর্তী আমরা আপনাদের কাছ থেকে শুনবো, আপনাদের কোশ্চেন গুলো আমরা নিব। তো যেখানে বলছিলাম যে তাহলে আমরা খুব ইজিলি এখান থেকে ক্রেডিট ট্রান্সফার করে আমরা ইজিলি মালয়েশিয়া থেকে অস্ট্রেলিয়া যেতে পারি, অথবা ব্যাচেলর কমপ্লিট করে মাস্টার্স করতে পারি, অথবা মাস্টার্স কমপ্লিট মাস্টার্স বা রিসার্চ করতে পারি, অথবা পিএইচডি করতে পারি, হোয়াট এভার যার যার ব্যাকগ্রাউন্ড হিসাবে। আচ্ছা, এখানে যেটা বলছিলাম যে স্কলারশিপ, এখন ইউএসএ যে আপনি যাবেন, এখানে আপনি বলছেন ইউএসএ যাবেন 2 বছর পরে যাবো, বা ব্যাচেলর কমপ্লিট মালয়েশিয়াতে, এরপর তো আমার অবস্থা ওখানে কাহিল, আমি এত টাকা দিয়ে পড়বো কেমনে? হ্যাঁ, তো ওখানে কিন্তু ইউএসএ যে সমস্ত ইউনিভার্সিটি গুলো নিয়ে ওরা কাজ করে, ইন্টার ইউনিভার্সিটি, সেই সমস্ত ইউনিভার্সিটি গুলো বিগ পরিমাণে স্কলারশিপ ব্যবস্থা আছে। আপনারা দেখেন অনেকগুলো ইউনিভার্সিটি, আমি খুব অল্প কিছু এখানে নিয়ে আসছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। হ্যাঁ, অনেকগুলো ইউনিভার্সিটি বর্তমানে স্কলারশিপের অবস্থা, হ্যাঁ, এই ইউনিভার্সিটি গুলো এই পরিমাণে স্কলারশিপ দিচ্ছে ওরা। কিন্তু সেটা বলতেও ভালো একটা ক্রেডিট থাকতে হবে আপনাকে, ভালো একটা ইউনিভার্সিটি ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। সেটা হয়তো আমাদের বাংলাদেশের ওই সমস্ত হয়তো সাধারণ এটা কি বলে, ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পাস করলে হয়তো সেটা অ্যাচিভ করা সম্ভব না। যেটা সম্ভব মালয়েশিয়া হোক বা অন্য কোনো দেশের হোক, যে কোনো ভালো একটা ইউনিভার্সিটি থেকে যদি আপনার থাকে, গ্রাজুয়েশন করা থাকে, কিংবা ফাউন্ডেশন করা থাকে, কিংবা ডিপ্লোমা করা থাকে। আচ্ছা, তাহলে আমরা এই জিনিসটা দেখলাম। এরপর হচ্ছে যে, আচ্ছা, এখন হচ্ছে যে মোস্ট ইম্পর্টেন্ট থিং, হ্যাঁ, মালয়েশিয়াতে এখন আপনি আসবেন, হ্যাঁ, আমার কথা হচ্ছে আমি কেন আসবো, এই স্লাইডে যাওয়ার আগে বলতে কেন আসবো। ফার্স্ট অফ অল, আপনি বিভিন্ন কারণে, আমি এর আগে বলছি, আপনি মালয়েশিয়াতে যদি আপনি অ্যাফোর্ড করতে পারেন, যদি আপনি ইলিজিবল হন, দেন ইউ ক্যান কাম টু অস্ট্রেলিয়া, ইউএসএ অর কানাডা ডাইরেক্টলি। এখন অনেক আমাদের দেশের অনেক স্টুডেন্ট, তারা ফার্স্ট অফ অল হচ্ছে বাজেট প্রবলেম, হ্যাঁ, বাজেট প্রবলেম, তারা হয়তো কোনো রকমে কষ্ট করে টিউশন ফিটা জোগাড় করলো। অস্ট্রেলিয়া আসছে অলমোস্ট প্রত্যেকটা স্টুডেন্টের 15 থেকে 16 লাখ একেবারে কম হইলো টিউশন ফি লাগে। এর সাথে তার লাগে কি, হচ্ছে যে 1 বছরের সরি, মিনিমাম 3 মাসের একটা, প্রথম আইসা তো সে পরের দিন জব পাবে না, 3 মাসের একটা খাওয়া দাওয়া লাগবে, থাকা লাগবে, সেই টাকাটা তার লাগবে, তার ইন্স্যুরেন্স লাগবে মিনিমাম হচ্ছে যে আরো কেউ 2 থেকে 3 হাজার অস্ট্রেলিয়ান ডলার তার ইন্স্যুরেন্স লাগবে। তারপর হচ্ছে যে তার এই ফার্স্ট সেটেলমেন্টের জন্য কিছু টাকা লাগবে। এই সব মিলাইয়া তার যে 20 লাখ টাকা বাংলাদেশে লাগে, তারপর 6 মাস পর আবার তাকে টাকা দিতে হবে। এটা অনেকে বাজেট পায় না। এটা কোন রকম না হয় দিল, 20 লাখ টাকা জোগাড় করলো, জমি বিক্রি রেখে গেল। কারণ আমি বাংলাদেশে, আমি একেবারে যে সবাই তা না, কিন্তু মিডল ক্লাসের তো মোস্ট অফ দ্য পিপল আমরা মিডল ক্লাস। তো
তো সেই ক্ষেত্রে এই 20 লাখ টাকা কোন রকমে জোগাড় করে দিলে, কিন্তু প্রবলেম হয় কোথায় জানেন? প্রবলেম হচ্ছে যে যখন অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটি কিংবা নিউজিল্যান্ড ইউনিভার্সিটি গুলো চায় যে তার স্পন্সরের ফাইন্যান্সের ব্যাপারটা, যে তোমার ফাইন্যান্স কেমন, তোমার সোর্স অফ ইনকাম কি। সোর্স অফ ইনকাম দিলে তুমি যে এখানে পড়তে যাবা, সোর্স অফ ইনকাম দেখাও। হ্যাঁ, তোমার ব্যাংকে দেখাইতে হবে 60 থেকে 70 লাখ টাকা। এই 60 লাখ 70 লাখ টাকা দেখাইলে হবে না, এফডি এর একটা দেখালেন, বলবো যে সোর্স অফ ফান্ড কি, ফান্ডে কেমনে আসলো, কিভাবে 60 লাখ টাকা আসলো, এট এ টাইম কেন 20 লাখ টাকা তোমাকে কে দিল, তোমার কে দিল, এটা তোমার এটা তোমার ভ্যাফার অ্যামাউন্ট, এই টাকাটা তো তারা কাউন্ট করবে না। তো সুতরাং এই জিনিসগুলো আপনাকে প্রুভ করতে হবে আপনার একটা ফাইন্যান্সিয়াল সলভেন্সি আছে, এবং ফ্যামিলিতে আপনার সোর্স অফ ইনকাম, এমন একটা সোর্স অফ ইনকাম আছে যেটা দিয়ে আপনাকে প্রতি মাসে কি বলে যে অস্ট্রেলিয়া পড়াশোনার টিউশন ফি আপনার পরিবার আপনাকে দিতে পারবে। এগুলোর জন্য আপনাকে আপনার অ্যাসেট ভ্যালুয়েশন, ট্যাক্স রিটার্নের কাগজ, আপনার এইসব অনেকগুলো কাগজ আপনাকে দেখাইয়া ওদের কাছ থেকে স্পন্সরের জন্য জিএস ক্লিয়ারেন্স নিয়ে তারপর আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে, তারপর আসতে হবে। এরপর এটা হচ্ছে যে স্পন্সর ফাইন্যান্সের ব্যাপার। সেকেন্ড থিং হচ্ছে যে আইএলস এর ব্যাপার। আইএলস যদি কোনো ইউনিভার্সিটিতে 6 চাই, আপনি যদি 5.5 পান আপনাকে নিবে না, এবং ইংলিশ কোর্স দিয়ে নিবে না 5.5, শুধুমাত্র একটা ব্যান্ডে 5.5 পেলেও আপনাকে বলবো যে ইমপ্রুভ ইউর ইংলিশ। হ্যাঁ, তো সুতরাং এই ফ্যাসিলিটি আপনি পাচ্ছেন না। সেকেন্ড থিং হচ্ছে যে ওরা শুধুমাত্র নিবে একেবারেই কারেন্ট স্টুডেন্ট, সে 2025 যারা এসএসসি এইচএসসি করছে তাদেরকে নিচ্ছে ব্যাচেলারের জন্য। এখন যদি আপনি 2023-তে পাস করেন তাহলে আপনাকে নিবে না, 2022-তে পাস করে নিবে না, 2024-এ পাস করেন তাও নিবে না। তাহলে হচ্ছে কি, কারেন্ট স্টুডেন্ট ছাড়া অন্য কাউকে নিচ্ছে না। তাহলে অনেক স্টুডেন্ট তো আছে যে তারা কি পাবলিক ইউনিভার্সিটি বাংলাদেশে অ্যাডমিশন পায়, এখন তারা কি করবে, কোথায় পড়বে, সুতরাং তাদেরকে এলিজিবল না। তো এখন আপনি আপনি কি করবেন, তাহলে আপনাদের পড়তে হবে। এখন এই সমস্ত স্টুডেন্ট যারা, তাদের জন্য ঠিক আছে, আমি ওই দেশে যাবই, তাহলে আমার জন্য ওয়ে কি, তাহলে আপনি এইচএসসি কমপ্লিট করছেন, এটা অনেক আগে, হয়তো 1 বছর আগে, 2 বছর আগে। আচ্ছা, এটাও মালয়েশিয়া কাউন্ট করতেছে। বি নাম্বারে দেখেন প্রোফাইল বি, আপনার স্টাডি গ্যাপ আছে, এবং কিন্তু এটা অ্যাক্টিভ হইতে হবে। সেই স্টাডি গ্যাপের মধ্যে আপনি মনে করেন কি করছেন, যে আমি পাবলিক ইউনিভার্সিটি পরীক্ষা দিচ্ছি, এটা একটা এভিডেন্স আছে। আপনি আপনি কিছু কাজ করছেন, সেটা একটা এভিডেন্স আছে। এই জেনুইন এভিডেন্স গুলো দিলে মালয়েশিয়ান ইউনিভার্সিটি গুলো আপনাকে অ্যাডমিশনের জন্য নিয়ে ফেলবে, বাট অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটি, নিউজিল্যান্ড ইউনিভার্সিটি আপনি কখনো নিবে না। এরপর আপনি অল্প বাজেটের মধ্যে এখানে এসে পড়তে পারছেন, এটা আমরা একটু আগে বলছি। আপনার ইংলিশের জন্য আপনি আইএলটিএস 5.5, আর আইএলটিএস না থাকলেও আপনি ইংলিশ কোর্স দিয়ে আসতে পারেন। এরপরও যদি আপনার কি বলে যে ইংলিশ কোর্সে অনেক ইউনিভার্সিটি ইংলিশ কোর্স ফ্রি দিয়ে, যদি আপনি অন টাইমে বাকি টাকাগুলো দিতে পারেন। তো সুতরাং আপনি এই মানে একটা ভালো ইউনিভার্সিটিতে পড়তে পারছেন, এবং মালয়েশিয়া পড়ার জন্য আমরা আগে যেটা বলছিলাম, একটা ইংলিশ এনভায়রনমেন্ট, মাল্টিকালচার একটা কান্ট্রি, কিউএস লেভেল গুড, তাহলে ওয়েটা আমি তৈরি করে নিচ্ছি সেখানে অল্প টাকা দিয়ে পড়া। এই কারণে আমরা রিকমেন্ড করতেছি যে কোন স্টুডেন্টের এই ধরনের দুর্বল ফাইল থাকে, প্রোফাইল থাকে, আপনি ফিট করতে পারছেন না বর্তমানে ওইখানে, তাহলে আপনি মালয়েশিয়া আসবেন। এরপর আরো একটা ব্যাপার, সেটা হচ্ছে যে বর্তমান আসলে কোন কোন দেশে ভিসার রেশিওটা কেমন, কারা কেমন ভিসা দিচ্ছে, সেটা আপনাকে চেক করতে হবে। অনেক সময় ভালো ভালো প্রোফাইল গুলো আমি খুবই, আপনারা নিশ্চয় অনেকে জানেন, আমি বলতে পারি যে বর্তমানে মানে ওয়েস্টার্ন কান্ট্রি গুলাতে এবং মোটামুটি ভিসার রেশিও খুবই খারাপ। ইউএসএ ভিসা অনেকটাই ওরা রিজেক্ট করতেছে, ইন্টারভিউ পাওয়া যায় না, না দিতে বললে চললো। তারপর হচ্ছে যে অস্ট্রেলিয়ার ভিসা তাও সেম রকম, যদিও অফিসিয়ালি বলবো না ভিসা বন্ধ, অফিসিয়ালি সব ঠিক আছে, বাট ভিসা মোটামুটি একেবারে, যেখানে আমরা 90% অ্যাবভ আমরা গত বছরের ভিসা পাইছি, হ্যাঁ পার্সেন্টেজ আর কি 93-94% এরকম ভিসা হচ্ছে বাংলাদেশিদের, সেই ভিসার রেট এখন চলে আসছে 30 থেকে 25 রেটে, এবং ম্যাক্সিমামে যারা রিসার্চ ডিগ্রি করতেছে, পিএইচডি করতেছে, তাদেরকে দিচ্ছে তারা ভিসা। হ্যাঁ, তো মোস্ট অফ দা কেসে তারা ভিসা দিচ্ছে না। তাহলে সেক্ষেত্রে আমি কি করব, তাহলে আমি কি ভিসা কখন ভালো ওই জন্য বসে থাকবো, আমার এসকে বসে থাকবে, আমার ফ্যামিলিকে বসে থাকবে না, তাহলে আমি আমার ওয়ে খুঁজে নিব। সেই জন্য আমরা বলতেছি যে তাহলে আমাকে প্ল্যান বি খুঁজে বের করতে হবে। এনিওয়ে, আচ্ছা এরপর হচ্ছে আহ আচ্ছা, এরপরে আমরা প্রসিজার গুলো, তাহলে আপনাকে নিজেকে আগে দেখতে হবে যে আসলে আমার অবস্থান কতটুকু, আমি অ্যাফোর্ডেবল কিনা, আমি এলিজিবল কিনা, এই সমস্ত সবগুলো চেক করে তখন আপনি কোন দেশে যাবেন, কিভাবে করবেন, সেটা আপনি খুঁজে বের করতে হবে। আচ্ছা, এরপরে আমরা আরো কয়েকটা গুরুত্বপূর্ণ স্লাইড আছে, তার মধ্যে এই স্লাইড গুলো যাওয়ার আগে সরি, আমি আপনাদের সাথে আমাদের সাথে আছে থেকে আমাদের ফারুকি, আমাদের থেকে মেলবোর্ন থেকে
ফারুকি গত বছর 1 বছর হয়ে গেছে নাকি ফারুকি আপনার? হ্যাঁ না স্যার, আমার সেকেন্ড যখন আমাদের গেছে ফারুকি, আমি আপনাকে শুধু বলবো আপনি আপনার সম্পর্কে পরিচয় দেন ও আপনি কি ফিল করতেছেন, আপনি আমাদের দিন সম্পর্কেও আপনার অবস্থান ধারণা কি হ্যাঁ আপনি বলেন। আসসালামু আলাইকুম সবাইকে। আমি মুস্তাফিজুর রহমান ফারুকি। আমি আছি হচ্ছে মেলবোর্নের ভিক্টোরিয়া ইউনিভার্সিটিতে মাস্টার অফ ইন্টারন্যাশনাল কমিউনিটি ডেভেলপমেন্টে। তো আমি এআইসির মাধ্যমেই মূলত আমার ফাইলটা প্রসেসিং করেছি। তো এজেন্সি খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট যে কোনো কান্ট্রির ভিসা প্রসেসিং এর জন্য। যেমন আপনাকে এভরি স্টুডেন্টকে এজেন্সিগুলো কনভিন্স করার জন্য বিভিন্ন রকম ইনফরমেশন, মিস ইনফরমেশন, অনেক সময় ডিস ইনফরমেশন দিয়ে থাকে, যাতে দেখা গেল 100 ফাইল করলো, 5% যদি তাদের হয় তাহলে বাকিদের হলো না, ওকে দ্যাটস ফাইন, তাদের জন্য তাদের কোনো প্রবলেম নেই। বাট এজেন্সি হচ্ছে আপনার পাথওয়েটা বের করার জন্য, যে কোনো কান্ট্রি, অস্ট্রেলিয়া হোক, ইউএসএ, কানাডা বা মালয়েশিয়া, আপনাকে ভালো একটা এজেন্সি আগে ফাইন্ড আউট করতে হবে। সেক্ষেত্রে আহ কিছুদিন আগে আমরা দেখলাম যেমন বিএসডি গ্লোবাল বা অন্যান্য এজেন্সিগুলো স্টুডেন্ট গার্জেনকে কি পরিমাণ কনভিন্স করছে যে তারা এজেন্সির হাতে টাকা দিছে। একজন স্টুডেন্ট, তারা গার্জেন এজেন্সির হাতে টাকা দিছে, তারা কোটি কোটি টাকা নিয়ে তারা চলে গেছে। ওকে, সেক্ষেত্রে আপনাকে মেইনলি ফোকাস রাখতে হবে যে এই এজেন্সির রেপুটেশনটা কেমন, এবং প্রিভিয়াস স্টুডেন্টদের রিকমেন্ডেশন, গুগল রিভিউ, পাশাপাশি হচ্ছে তাদের সাথে যখন আপনি কথা বলতেছেন তারা অথেন্টিক ইনফরমেশন কতটুকু দিচ্ছে, এবং আপনাকে কনভিন্স করার, দেখা যাচ্ছে যে আপনি একটা জিনিস হচ্ছে না, এই আপনি বুঝতেছেন যে এটা হবে না, এই কান্ট্রিতে এখন ভিসা কম হচ্ছে, এই কান্ট্রিতে ভিসা কম হচ্ছে, তো সেক্ষেত্রে তারা আপনাকে কনভিন্স করে দেখা যাচ্ছে যে সেইখানেই নিতে চাচ্ছে। আলটিমেটলি তাদের কিছু বেনিফিট আছে, তো তারা সেটা করতে পারে। তো আপনাদের যেটা খেয়াল রাখতে হবে যে এজেন্সি ফাইন্ড আউট করার ক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে দেখতে হবে যে এই এজেন্সি কত বছর যাবত এই সেক্টরে কাজ করতেছে, তাদের কতগুলো ব্রাঞ্চ আছে। যেমন আমি অস্ট্রেলিয়া আছি, অস্ট্রেলিয়াতে আমাদের এই এজেন্সি, যেমন আমি যেটাতে কাজ করছি এআইসি, এদের ব্রাঞ্চ আছে। তো সেক্ষেত্রে আমি কিন্তু অস্ট্রেলিয়া আসার পরেও এটার বেনিফিটটা পাচ্ছি। যেমন আমি যদি এখানে কোনো প্রবলেমে পড়ি জবের ক্ষেত্রে, ইউনিভার্সিটি চেঞ্জ বা অন্য যে কোনো ক্ষেত্রে ফিউচারে আমি এজেন্সি থেকে সাপোর্ট পাবো। এবং মালয়েশিয়াতে যেমন এই এজেন্সির একটা ব্রাঞ্চ আছে, সেক্ষেত্রে যে কোনো স্টুডেন্ট মালয়েশিয়া যাচ্ছে, সে যদি আবার মুভ করে যদি অস্ট্রেলিয়া আসতে চায় তাহলে এজেন্সি আমাকে হেল্প করতে পারে, বা হ্যাঁ, কোয়াইট ইজি এদের জন্য। তো এই বিষয়গুলো খেয়াল রাখা খুবই গুরুত্বপূর্ণ, এবং পিয়ার সার্টিফাইড কাউন্সিলর আছে যে এজেন্সিগুলোতে, সেগুলো একটু ফাইন্ড আউট করা। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে টিউশন ফি যখন আমরা পে করতেছি সেই সময়গুলোতে খুবই খেয়াল রাখা যে আমি ব্যাংকের মাধ্যমে অবশ্যই পে করব, টিউশন ফিটা ব্যাংকের মাধ্যমে পে করব, কোনো এজেন্সির হাতে আমি টিউশন ফি কখনো দিব না। তো আমি এই বিষয়গুলো স্টুডেন্টকে খেয়াল রাখতে বলবো খুবই ভালোভাবে, যাতে তারা মিসগাইডেড না হয় এবং কোনোভাবেই কোনো একটা ধোঁকার মধ্যে না পড়ি এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হয়। হ্যাঁ, ধন্যবাদ ফারুকি আপনাকে ইয়ে করার জন্য। এখন তো প্রায় 10টা বাজে গেছে মেলবোর্নে। জি স্যার, অলমোস্ট। আচ্ছা, আমরা প্রায় শেষের দিকে। তো আমরা যেটা বলছিলাম যে আমাদের আমরা সিডনি, ঢাকা এবং কুয়ালালামপুরে সব জায়গায় আমরা অফিস নিয়ে কাজ করতেছি। তো আমরা আরো কিছু আপনাদের কোশ্চেন গুলো শুনবো। হ্যাঁ, আমাদের সাথে আমরা শেষ করে ফেলবো, আর বেশি না, হয়তো 10 মিনিটের মধ্যে শেষ করে ফেলবো। আপনারা যারা আছেন থাকেন এখানে। Australia, New Zealand, or Canada, but facing visa challenges? There's a smarter pathway. Study in Malaysia first. Build your academic profile and improve your English. Gain international exposure. Prepare for future study opportunities in world popular destinations. Malaysia can be your first successful step toward a global career. Don't let your dreams stop because of one destination. Start your international education journey in Malaysia and open doors to Australia, New Zealand, Canada, and beyond.
আচ্ছা, আমরা যেটা বলতে চাচ্ছি সেটা খুবই ইজি, যে আমরা মালয়েশিয়াতে গিয়ে ওখানে গিয়ে স্টাক হয়ে থাকতে হবে না, ওখান থেকে আমাদের ডোরটা ওপেন হবে। আচ্ছা, আমরা বিফোর নেক্সট স্লাইডে যাওয়ার আগে এই স্লাইডে আপনারা দেখেন মালয়েশিয়া, আমরা এর আগে বলছি যে মালয়েশিয়ার অনেকগুলো ইউনিভার্সিটি বিভিন্নভাবে ইয়া দিয়ে স্কলারশিপ দিয়ে। বাম পাশে লেফট সাইডে আপনি দেখেন অনেকগুলো ইউনিভার্সিটি, লেখাগুলো ছোট হতে দেখা যাচ্ছে না, অনেকগুলো ইউনিভার্সিটি, আমাদের অফিসে গেলে আপনি এগুলো পাবেন। অনেকগুলো ইউনিভার্সিটি কত পার্সেন্ট পর্যন্ত স্কলারশিপ দিচ্ছে। কিছু কিছু ইউনিভার্সিটি 100% দিচ্ছে, বাট কন্ডিশন আছে। কন্ডিশন হচ্ছে যারা ফাউন্ডেশনে তারা 100%, এরপর আপনাকে ফার্স্ট ইয়ার করতে হবে, তারপর আপনি শিফট করতে পারবেন। হ্যাঁ, বা ফাউন্ডেশনটা পুরোটা ফ্রি পড়াচ্ছে, বা ডিপ্লোমাটা ফ্রি হবে। ডিপ্লোমা পড়ার পর আপনি যখন ব্যাচেলার করবেন, ব্যাচেলার 1 বছর পড়তে হবে, তারপর আপনি কি বলে যে, অন্যান্য দেশে যেতে পারবেন। তো এই ধরনের কিছু ইন্টারনাল কন্ডিশন থাকে। আবার কিছু ওয়েবার থাকে হচ্ছে যে 50%, 40%, 30% এরকম কিছু স্কলারশিপ আপনি পাবেন। মালয়েশিয়ার মোটামুটি সব ইউনিভার্সিটি, কম বেশ সব ইউনিভার্সিটিতে আপনি এই সুবিধাগুলো পাবেন, এই স্কলারশিপ গুলো পাবেন। এখানে কিছু টপ মোস্ট ইউনিভার্সিটি আমরা দেখতে পাচ্ছেন, যেগুলো নিয়ে বাংলাদেশের স্টুডেন্টরা মোটামুটি এই সমস্ত ইউনিভার্সিটি গুলোতে যায়। ইউনিভার্সিটি একেবারেই লেফট সাইডের নিচের যে ইউনিভার্সিটি অফ উলংগং, মালয়েশিয়া। এটা হচ্ছে অস্ট্রেলিয়া একটা ইউনিভার্সিটি। হ্যাঁ, এটা নিউ সাউথ ওয়েলস, আমি যে স্টেটে বাস থাকি সেই স্টেটের ইউনিভার্সিটি অফ উলংগং। হ্যাঁ, খুব ভালো একটা ইউনিভার্সিটি এখানকার। তো সেটার একেবারে হুবহু ক্যাম্পাস হচ্ছে যে ইয়াতে, এটা কোথায় বলে, মালয়েশিয়াতে। এই সময় এছাড়া আরো যে ইউনিভার্সিটি গুলো আছে, আপনি এগুলো অনেকগুলো স্টুডেন্টের নাম শুনতে, মার্শাল, লিঙ্কন, ইউনিভার্সিটি অফ রিডিং, ইনটি, ইউএসএআই, হ্যানলি, এফইউ। তো এই সমস্ত ইউনিভার্সিটি গুলোতে আমাদের দেশের স্টুডেন্টরা, মোস্ট অফ দ্য স্টুডেন্ট এই সমস্ত ইউনিভার্সিটি গুলো পড়ে থাকে। আচ্ছা, এরপর আমরা এতক্ষণ পর্যন্ত অস্ট্রেলিয়া, কানাডা এগুলোর কথা বলছি। আমি জাস্ট খুব অল্প কথায় অস্ট্রেলিয়ার, আপনারা যখন বিভিন্ন দেশে যাবেন, অস্ট্রেলিয়া, কানাডা, ইউকে, ইউএসএ, এই সমস্ত দেশের নিয়ম কানুন গুলা অনেকটা সিমিলার। তো যার কারণে সব দেশের নিয়ম কানুন বলা সম্ভব না, সেই জন্য খুব হালকা করে আমি অস্ট্রেলিয়ার নিয়ম কানুন গুলো বলছি। অস্ট্রেলিয়াতে একটা স্টুডেন্ট আসার পরে সে 20 আওয়ার্স কাজ করতে পারে, তার স্পাউস যদি থাকে, ফ্যামিলি থাকে, সেও 20 আওয়ার্স কাজ করতে পারে। আর যদি পিএইচডি স্টুডেন্ট কিংবা মাস্টার বা রিসার্চ স্টুডেন্ট ফুল টাইম কাজ করতে পারে। এবং কাজ করা, সে পড়াশোনার পরে সে 2 বছর বা 3 বছরের মধ্যে গ্রাজুয়েট ওয়ার্ক পারমিট বা টিআর পায়, এটাকে বলে টেম্পোরারি ভিসা। এরপরে সে ভিসা এই কি বলে পিআর জেনারেশন করতে পারে। এর মধ্যে বাকি অনেকগুলো স্টেপ আছে, সেগুলো হয়তো আমরা অন্য কোনো সময় জানতে পারবো। এখানে এই স্লাইডটা একেবারে আমি পাথ হয়ে দেখাইছি একটা স্টুডেন্টের নাম্বার 1 থেকে নাম্বার 11 পর্যন্ত একেবারে কিভাবে তার সে পিআরটা পাবে। প্রথমে আপনি আপনার কোন কোর্সে, চুজ দ্য রাইট কোর্স। আপনার যদি টার্গেট থাকে যে আপনি কোন একটা দেশের রেসিডেন্সি, নট অনলি ফর অস্ট্রেলিয়া, যে কোনো দেশে আপনি রেসিডেন্সি যাবেন, ওই দেশের রেসিডেন্সি কিভাবে হয়। হ্যাঁ, তো সেই রেসিডেন্সি অনুযায়ী পাইতে হলে আপনাকে প্রথমে একটা কোর্স সিলেক্ট করতে হবে, রিলেভেন্ট কোর্স। তারপরে ভিসার জন্য আপনাকে অ্যাপ্লাই করতে হবে, কি বলে যে ডকুমেন্ট, ভিসার জন্য আপনি আপনার ডিগ্রিটা কমপ্লিট করতে হবে। তারপরে 5 নম্বরে আপনার গ্রাজুয়েট, টেম্পোরারি গ্রাজুয়েট ভিসা কিংবা টিআর ভিসা পাইলেন। তারপর আপনি ওখানে 2 বছর কাজ করার সুযোগ পাইলেন, আপনি সেখানে আপনার স্কিল, আপনার রিলেভেন্ট ফিল্ডে ফুল টাইম কাজ করে আপনার স্কিলটা ডেভেলপ করলেন, তারপর স্কিল অ্যাসেসমেন্ট করালেন। এরপর আপনি মাইগ্রেশন পয়েন্টস ইমপ্রুভ করতে পারবেন। তারপর আপনি ইউআই অ্যাপ্লিকেশন মাধ্যমে, স্টেট নমিনেশন মাধ্যমে আপনি অস্ট্রেলিয়া পিআর কিংবা সিটিজেনশিপ নিতে পারেন। সেম ক্যাটাগরি সব জায়গায়। অস্ট্রেলিয়ার জিনিসগুলো আসলে এভাবে হয়, পয়েন্ট সিস্টেমে হয়। হ্যাঁ, এগুলো পয়েন্ট গুলো দিয়ে আছে। আর অস্ট্রেলিয়াতে মাইগ্রেশন হওয়ার কিংবা নিউজিল্যান্ড, কানাডাতে মাইগ্রেশন হওয়ার সুবিধাগুলো মোটামুটি প্রায় সেম। এখানে গভর্নমেন্টের বেনিফিট, বেকার ভাতা থেকে শুরু করে, হ্যাঁ, তারপর হচ্ছে যে চাকরি বাকরি করা, হ্যাঁ, তারপর অনেকগুলো সুবিধা গভর্নমেন্টের আছে, মোটামুটি কম বেশি আপনারা জানেন। আচ্ছা, এরপর হচ্ছে যে আমাদের এই এজেন্সিতে আপনারা যদি গুগল সার্চ করে দেখবেন, আমাদের 4.9 গুগল রিভিউ দেওয়া আছে, এবং আমাদের স্টুডেন্ট আমাদের সম্পর্কে কি বলছে সেগুলো আপনারা দেখতে পারবেন। আমাদের সাথে যদি কেন কাজ করতে চাইবেন, আমি যদি সেটা বলি, আমরা হচ্ছে যে আমাদের ইনহাউস মাইগ্রেশন এজেন্ট আছে, যেটা আমাদের অফিসে সিডনিতে বসে। আমাদের এই ইন্ডাস্ট্রি প্রায় 12 বছরের এক্সপিরিয়েন্স আছে আমাদের। আমরা অফশোর অনশোর, এখন মালয়েশিয়াতে আমরা অফিস করতেছি, সেখানে আমাদের অফিস আছে। তো সুতরাং আমাদের সাথে আমরা বলতে পারি আমাদের সব জায়গায় যেহেতু আমরা এক্সপার্ট, এবং আমাদের সার্টিফিকেশন আছে সব ক্ষেত্রে। আমরা ডান পাশে দেখতে পারবেন, যার কারণে আমরা বলতে পারি এই ফিল্ডে আমরা কোয়ালিফাইড লোক। আমরা লাস্ট ইয়ার আমরা যে সমস্ত বিষয়গুলো করছি তার মোটামুটি একটা সামারি
আমরা যেহেতু অস্ট্রেলিয়ান বেশি কাজ করতাম, আর আপনারা অবশ্যই জানেন যে অস্ট্রেলিয়াতে এখন, আমি আগে বলছি, অস্ট্রেলিয়াতে ভিসার ইস্যু যেহেতু কম, যার কারণে স্টুডেন্টরা বিভিন্নভাবে মালয়েশিয়া হইয়া অস্ট্রেলিয়াতে পরবর্তী ট্রাই করতেছে। তো টোটাল ভিসা আমরা 152টা আমরা ভিসা করছি অস্ট্রেলিয়া, তার মধ্যে অস্ট্রেলিয়ান ভিসা ছিল 140টা, নিউজিল্যান্ড ভিসা ছিল একটা। এটা খুব কম আমরা ভিসা করতাম। আর সাবসিকুয়েন্ট ভিসা মানে স্টুডেন্টের ওয়াইফদের ভিসা কিংবা হাজবেন্ডের ভিসা, স্টুডেন্টের স্পাউস 7টা ভিসা হয়েছে, এবং অস্ট্রেলিয়ার ভিজিট ভিসা আমরা 4টা ভিসা করছি। কিন্তু মূলত যেহেতু আমরা অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসা করে থাকি, ওই ভিসাগুলো আমাদের রিকোয়েস্ট আমরা করতে হয়েছে বা করে থাকি আর কি। এই ছিল আমাদের গত 25 এরপর কিছু ফটো গ্যালারি। এটা আমাদের ঢাকা অফিসের বিভিন্ন সময় আমাদের স্টুডেন্টরা যারা আমাদের সাথে ভিসা পাইছে, তাদের কিছু ছবি আপনারা দেখতে পারবেন, এবং ইয়ে থেকে অস্ট্রেলিয়া থেকে বিভিন্ন সময় বিভিন্ন ডেলিগেট আমাদের অফিসে আসে, তাদেরকে নিয়ে কিছু আমাদের অফিসে বিভিন্ন সিম্পোজিয়াম করে থাকে ঢাকা অফিসে, সেগুলোর কিছু ছবি আপনারা দেখতে পারবেন। এখানে দেখতে পারবেন বিভিন্ন ইউনিভার্সিটি থেকে সবসময় যারা আইসা আমাদের স্টুডেন্টকে কাউন্সিলিং করে অস্ট্রেলিয়ার ব্যাপারে। যেহেতু এবছর আমরা ওদেরকে ডাকি নাই, হয়তো নেক্সট ইয়ার আবার ডাকতে হবে, যেহেতু নেক্সট ইয়ারের অবস্থা আরো ভালো হতে পারে। এই জন্য কিছু ফটো গ্যালারি, আর আপনারা অফিসে গেলে তো অবশ্যই দেখতে পারবেন বিস্তারিত। আমি নিজে কোয়ালিফাইড এডুকেশনাল কাউন্সিলর। আমরা এর আগে যেটা বলছিলাম যে আপনি যাদের কাছে কাজ করবেন তারা শুড বি, তারা কোয়ালিফাইড হইতে হবে, আপনি সেটা নিয়ে চেক করে দেখবেন। এবং বিভিন্ন প্রফেশনাল বডির সাথে আমাদের মেম্বারশিপ আছে, ডান পাশে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রফেশনাল বডি আমাদের মেম্বারশিপ। আচ্ছা, এখানে একটা ভিডিও, আমি সময় জন্য এটা ভিডিওতে যাব না। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে গেলে আপনারা আমাদের কোম্পানি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমরা সিআরএম ভিত্তিক কাজ করে থাকি। আমাদের সাথে যারা কাজ করে, আপনার ফাইলটা কোথায় আছে, পার্সোনাল ডিটেইলস দেখতে পাচ্ছেন এখানে, ডকুমেন্টস গুলা কোথায়, ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করা হয়েছে কিনা, বিসি অ্যাপ্লিকেশন কি অবস্থা, আপনি লগইন দিয়ে আপনি নিজে চেক করতে পারবেন যে আমি ফাইলটা ফাইলে রাখলাম না অ্যাপ্লিকেশন করলাম না কি করলাম, এভরিথিং আপনি দেখতে পাবেন। এখানে হাইড এন্ড সিকের কিছু নাই। তারপর হচ্ছে যে আপনার ভিসা হওয়ার পরে আমাদের স্টুডেন্ট গুলা আপনার পুরো ফাইলটা আমরা সিআরএর মাধ্যমে কমপ্লিট করে থাকি। এরপর হচ্ছে আমরা বারবারই যেই কারণে আজকে এই সেমিনারটা, সেটা হচ্ছে আমরা আপনাদেরকে বলছি যে আপনার যদি ড্রিম থাকে, এই ড্রিমটাকে আপনি স্টপ করে আপনি লিভিং শুরু করে দিতে হবে ফ্রম ফর টুডে। এবং সেটার জন্য আপনাকে স্টেপ নিতে হবে, আপনাকে নিজে বুঝতে হবে যে আমি এই মুহূর্তে আমি কোথায় যাব। আমি সব জায়গায় এলিজিবল, আমার আইএলটিএস আছে ভালো, সিজিপিএ ভালো আছে, টাকা পয়সাও আছে, স্পন্সর আছে, বাট ভিসা রেট যেহেতু খারাপ, আমাকে ভিসা দিবে কিনা ওইটাও আপনাকে থিঙ্ক করতে হবে। আর যাদের কিছুটা শর্ট আছে তাদের জন্য পাথওয়ে এগুলা, যে কুয়ালালামপুর মালয়েশিয়া আপনার জন্য পাথওয়ে হইতে পারে, সেটা আপনি থিঙ্ক করতে হবে। তাহলে আমরা আপনাকে সব জায়গা থেকে ইনশাল্লাহ সাপোর্ট দিতে পারবো। ফাইনালি আমাদের স্যার এখানে শেষ। আমরা বলছি যে নো ওয়ান হু হ্যাজ নো ড্রিম হ্যাজ নো ফিউচার। আপনার বিখ্যাত সেই তুর্কি সিরিজের আত্মগুলের সেই কথাটা জানেন। আপনার জন্য কোনো ড্রিম না থাকে, আপনার ফিউচার থাকবে না। সুতরাং মেক এ বিগ ড্রিম, সো ইউর ফিউচার শুড বি দ্য বিগ। ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন, রাইজ ইউর হ্যান্ড। অ্যান্ড বিফোর দ্যাট, আমি সবাইকে যারা জয়েন করছে এবং যারা শুনছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের সময়ের জন্য। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, এখন আপনারা আপনাদের কোশ্চেন করতে পারেন। আচ্ছা, এখানে অনেকগুলো কোশ্চেন আসছে। আপনারা কি আপনি আনমিউট করে কোশ্চেন করার সুযোগ আছে কারো, ওয়েও করতে পারবেন মুখে, তাহলে হয়তো আমাদের জন্য সুবিধা হইতো। স্লাইডে পড়ার সাথে তখন সরাসরি প্রশ্ন উত্তর জানাতে পারেন। আচ্ছা, আনমিউট কি করা যাচ্ছে? আপনাকে আনমিউট করতে পারছেন কেউ একজন? দেখেন, রাইজ ইউর হ্যান্ড। হ্যাঁ, হাসান, আনমিউট করা যাচ্ছে? লেখা দেন তো, আনমিউট করে প্লিজ আস্ক ইউর কোশ্চেন হিয়ার। স্যার আমরা অনেকগুলো কোশ্চেন আনসার করছি অলরেডি এখানে। আচ্ছা আচ্ছা, আপনি কি হাসান, আপনি হ্যান্ড রাইজ করছেন, আপনি কথা বলতে পারবেন আনমিউট করে? স্যার ফ্লোর দিতে হবে স্যার, ফ্লোর দিয়ে দিচ্ছি। লাস্টে দেখেন তো ওনাকে আনমিউট করা যায় কিনা। আর অ্যাড্রেস, অফিস অ্যাড্রেস দিয়ে দেন, সবাই যদিও জানে আপনাদের এনি কাইন্ড অফ। আসসালামু আলাইকুম। স্যার কথা বলতে পারেন। কে বলবে? কোশ্চেনটা করবো এখন। জি জি জি। আচ্ছা, আমার কোশ্চেন ছিল যে ধরুন আমি বাংলাদেশ থেকে
অস্ট্রেলিয়া বা কানাডাতে ভিসা অ্যাপ্লাই করলাম, বাংলাদেশ থেকে যে আবার ভিসা রয়েছে ওটা থাকবে, এটা কি মালয়েশিয়া যাওয়ার পর পাথওয়ে ইউজ করার সময় কি ভিসা রেশিওটা একই থাকবে নাকি বাড়বে? মানে বাংলাদেশ থেকে ডিরেক্টলি যাওয়া আর হচ্ছে পাথওয়ে ইউজ করার পর ভিসা রেশিওটা কি সেম থাকে নাকি আচ্ছা, পাথওয়ের জন্য মানে ভিসাটা আপনার বাড়ে? কথা হচ্ছে যে যে মানে আমি যদি বাংলাদেশ থেকে কানাডা গেলাম অথবা মালয়েশিয়া হয়ে গেলাম, তাহলে মালয়েশিয়া হয়ে গেলে আমার ভিসা রেশিও, ভিসা পাওয়ার প্রবাবিলিটি কি বেড়ে যাবে কিনা, এটা ছিল আপনার কোশ্চেন। হ্যাঁ, জি গুড, জি জি, এটাই তো। ফার্স্ট অফ অল গুড কোশ্চেন। ফার্স্ট অফ অল হচ্ছে যে দেখেন এই কোশ্চেনটা আনসারটা আমরা দিয়েই দিয়েছি, হয়তো যদি আপনি খেয়াল করেন, সেটা হচ্ছে যে কি আমি বাংলাদেশ থেকে যে পড়বো, মনে করেন বাংলাদেশে আপনি কোন ইউনিভার্সিটি পড়বেন, বাংলাদেশে আমি বাংলাদেশে একেবারে ভালো একটা ইউনিভার্সিটি বললাম, হয় ঢাকা ইউনিভার্সিটি কিংবা বুয়েট, ঠিক কিনা, এগুলো বাংলাদেশের মধ্যে আমরা এদেরকে ভালো ইউনিভার্সিটি বলে থাকি, ঠিক কিনা। তো এই হ্যাঁ দুই হ্যাঁ, জি ইউনিভার্সিটি ওয়ার্ল্ড র্যাঙ্কিং কত আপনি দেখেন, ঠিক আছে, ওয়ার্ল্ড র্যাঙ্কিং কিউএস লেভেল দেখবেন, এগুলো গুগল করলে পেয়ে যাবেন, হ্যাঁ, সিটি কাজ করলে পেয়ে যাবেন। হ্যাঁ, গুগল হুম, র্যাঙ্কিং কত, আর মালয়েশিয়ার একটা যে ইউনিভার্সিটি বা পড়তে যাচ্ছেন সেই ইউনিভার্সিটি গুগল র্যাঙ্কিং কত। আপনাকে যখন কোন ইউনিভার্সিটি থেকে তখন ওরা দিবে, ক্রেডিট ট্রান্সফার দিবে বা দেখবে যে এই স্টুডেন্টের একটা দেশে যখন একটা ইউনিভার্সিটি অ্যাডমিশন নেই, তখন দেখে যে এই স্টুডেন্টটার প্রথমে তার একাডেমিক কোয়ালিফিকেশন দেখে, কারণ ইউনিভার্সিটি কাজ না হচ্ছে যে ভিসা দেয়া, ইউনিভার্সিটির কাজ হচ্ছে অ্যাডমিশন করানো। আপনি বুঝতে জি পারছেন ব্রাদার? হ্যাঁ, তাহলে কি এটা জি ঠিক? একটা সে দেখবে যে তার অ্যাডমিশন ক্যাটাগরি মিলবে যে ও এই স্টুডেন্ট, তো সে বুয়েট থেকে পাস করছে, হ্যাঁ, ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, হ্যাঁ, সিজিপিএ এত। আমাদের দেশে তো আমরা এইভাবে থিঙ্ক করি, ঠিক কিনা। আরেকটা সময় জি জি, পাস করছে, সে পাস করছে মিরপুর বাংলা কলেজ থেকে, না ন্যাশনাল ইউনিভার্সিটি, না, এভাবে হুম চিন্তা হুম, করবে। তাহলে আপনি বলেন, আপনি যখন মালয়েশিয়াতে কিউএস ভালো একটা ইউনিভার্সিটি প্রেশার যাবে আপনারটা, তাহলে ক্রেডিটটা হুম, যাবে, সেটা কি সেভাবে মূল্যায়ন হবে না? অবশ্যই সেটা হবে। এটা হচ্ছে যে জি জি ফার্স্ট। সেকেন্ড থিং হচ্ছে যে এতক্ষণ 2 বছর যে আপনি পড়লেন, আপনি ইয়েতে কানাডাতে পড়লে যে পরিমাণ টাকা আপনার খরচ হতো, তার তো অর্ধেকের অর্ধেক খরচ হবে। এবং আপনি একটা ইংলিশ এনভায়রনমেন্টে পড়বেন, আপনি কি মাল্টিকালচার একটা এনভায়রনমেন্ট পাবেন। আপনি বাইরে বাংলাদেশে তো বাংলাদেশে বাইরে একটা বাইরে দেশে পড়ার যে একটা এক্সপিরিয়েন্স, গ্লোবাল এক্সপিরিয়েন্স, সেটা আপনি গ্যাদার করবেন, সব দিক দিয়ে আপনি অনেক অনেক বেশি আপনি আগায় থাকবেন। জি, আমার জি জি মনে হয় আনসার পাইছেন। জি, পেয়েছি, ধন্যবাদ। আর কোনো কোশ্চেন, কারো কোনো কোশ্চেন? এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা যেটা আনসার দেওয়া হয় না? হাসিবুল্লাহ রাশেদ সাহেব দেখেন, হ্যাঁ। ঠিক আছে, তাহলে আমরা যদি কোশ্চেন থাকলে হ্যান্ড রাইজ করেন, হ্যাঁ, হ্যান্ড রাইজ করতে পারেন। আর হচ্ছে যে আমরা আবারও বলছি যে মূলত আমরা যেটা সামারি যদি যদি করতে চাই, সামারিটা হচ্ছে যে হ্যাঁ, আপনার অবস্থান অনুযায়ী প্রত্যেকে, এখানে যে আমরা আজকে যে ব্রিফিংটা দিলাম, এখানে তো আমি প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি জাজ করতে পারবো না। আপনারা ইন্ডিভিজুয়ালি সময় নেন, এর জন্য ইউ ডোন্ট হ্যাভ টু পে ব্রাদার। ইউ মে আস্ক আওয়ার ঢাকা অফিস, অর আস্ক আওয়ার সিডনি অফিস, হ্যাঁ, আপনি এনি টাইম আস্ক করতে পারেন। হ্যাঁ, কিন্তু আপনাকে আপনার আপনার প্রোফাইলটা আপনাকে শেয়ার করেন যে দিস ইজ মাই প্রোফাইল। আপনি একেবারে হাইট সিক করবেন না। অনেক সময় দেখা যাচ্ছে আনফরচুনেটলি আমাদের অনেক স্টুডেন্ট হাইট সিক করে, হ্যাঁ, যে একটা এক জায়গাতে রিজেক্ট আছে বলে না। ভাই ব্রাদার, আপনার জন্য আমি কাজ করতেছি, আপনি বলেন, আপনি যদি এটা বলেন আমি আপনার জন্য একটা ভালো একটা বুদ্ধি দিতে পারি, হ্যাঁ, এখানে আপনার রিজেক্ট আছে, আপনাকে নিউজিল্যান্ড নিবে, আপনাকে অস্ট্রেলিয়া কখনো নিবে না। আপনি কখনো হাইট সিক করবেন না, সবকিছু আমাদের ক্লিয়ার বলেন, দেন উইল গিভ ইউ দ্য প্রপার অ্যাডভাইস। ঠিক আছে? আর হচ্ছে যে আপনি মানে যাদের কাছে যান, প্রফেশনাল লোকদের কাছে যাবেন, বুঝবেন। হ্যাঁ, আমি বলব যে এই সমস্ত কাজগুলা করা ইজ নট এ রকেট সায়েন্স। আপনি অনেক কাজগুলো নিজে নিজে করতে পারেন, কিন্তু হ্যাঁ, আমরা বলবো যে অনেক কাজ আমরা বাসার অনেক কাজ নিজে নিজে করতে পারি, ইলেকট্রিসিটি কাজ। আর আমরা বলবো এটা করবেন না, কেন করবো না, কারণ আমি নট ইলেকট্রিশিয়ান। সামান্য ভুলের কারণে আমার ওই 10 টাকা ইলেকট্রিসিটির বাল্ব লাগাইতে গিয়া আমার কি কয়েক 30-50 হাজার টাকার ফ্রিজটা নষ্ট হয়ে যেতে পারে, যদি আমি উল্টাপাল্টা কানেকশন দেই। সুতরাং আপনি জীবনে একটা ক্যারিয়ার ডেভেলপ করতে গিয়ে আপনি অবশ্যই প্রফেশনাল লোকদের কাছ থেকে পরামর্শ নিবেন। এই হচ্ছে আমাদের অ্যাডভাইস। আমাদের নাম্বারগুলো সবগুলা সবসময় পাবেন, পাইছেন অলরেডি, আপনারা জানেন। তো সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ। অস্ট্রেলিয়া থেকে আমাদের এখানে এখন 10:30 হয়ে গেছে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে এই পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য, জয়েন করার জন্য, স্যাটারডেতে ফ্যামিলি সময় না দিয়ে আমাদের সাথে থাকার জন্য। তো বাকি কোনো কোশ্চেন থাকলে ইনশাল্লাহ অন্য কোনো সময় বা অন্য কোনো দিন বা আমাদের অফিসে আপনাদের যোগাযোগ করবেন ইনশাল্লাহ। তো সবাইকে আবার ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।